আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও প্রথম থেকে শুরু করছি, আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি হচ্ছে শিক্ষা অফিসার হিসেবে আছি। আমার নাম মোহাম্মদ ফেরদাউস। আর আমার ভিজিটিং কার্ড আছে অবশ্য কিছু কিছু বলতে আমাকে 3 দিন চালাতে হবে, ওই জন্য সব দিতে পারবো না। আমার সুপারভাইজারের কাছে 2-1টা দিয়ে যাব। হয়তো আপনাদের যাদের দরকার আছে আপনারা ওখান থেকে আমার সাথে কন্ট্রাক্টের ইয়েতে পাইতে পারেন। মূলত আমার বসা হয় রাজশাহী সদর জেলা কার্যালয়ে। শিক্ষা অফিসার হচ্ছে শিক্ষা সুপারভাইজারদের তদারককারী একটা পদ, যে সম্পর্কে আমি একটু পরে হয়তো আরও ভালোভাবে বলবো। আর মূলত আমি রাজশাহী সদর থেকে 31টা শিক্ষা ব্রাঞ্চ দেখি, যার একটা ব্রাঞ্চ হচ্ছে আশা দীঘা ব্রাঞ্চ। নাকি আপনারা দীঘা ব্রাঞ্চের অধীনে প্রত্যেক বছরেই আপনাদের শিক্ষা কার্যক্রমটা ধারাবাহিকভাবে বর্ধিত হচ্ছে, মানে বাড়ছে। আগে শিশু থেকে 2য় শ্রেণী পর্যন্ত ছিল, এখন 3য় থেকে 5ম শ্রেণী, তারপরে ষষ্ঠ থেকে 8ম শ্রেণীও চালু হয়েছে। সে ধারাবাহিকতা এখন বর্তমানে আমাদের কর্মসূচি এর নাম আশা শিক্ষা কর্মসূচি। আচ্ছা, পরিচয়ের বাকি অংশ হচ্ছে আমার দেশের বাড়ি রাজশাহী সদরেই। আমচত্বর নামে একটা জায়গা আছে, তার পাশে বড়বন গ্রাম ভাড়ালিপাড়া নামে একটা গ্রাম, সেখানে আমার বেড়ে ওঠার জন্ম। আমার দেশের বাড়ি ওইটা জিয়া পার্ক নামে অনেকে হয়তো চেনে। জিয়া পার্কে বেড়াইতে গেলে ওই জায়গার পাশেই। এক ভাই এক বোন, বাবা মা আছেন বাসায়। আর লেখাপড়া আমার ইন্টার অর্থাৎ এইচএসসি পর্যন্ত মাদ্রাসা বোর্ডের অধীনে রাজশাহীতেই। অনার্স মাস্টার্স, বিএড এমএড আর কি, অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2019 সালের মাস্টার্স, রেজাল্ট হয়েছে 2022 সালে। 19 সালের পরে করোনাতে কিছুদিন আটকা ছিলাম। আর করোনার পরে মাস্টার্স শেষ হওয়ার পর বিভিন্ন বেসরকারি সংস্থা, অর্থাৎ এই যে যেমন আপনারা আশাতে আছেন, এরকম বিভিন্ন এনজিওতে শিক্ষা এবং গবেষণা এই সংক্রান্ত কিছু প্রজেক্ট বা কর্মসূচি বা প্রকল্পতে কাজ করেছি। আশাতে 2023 সালের নভেম্বর থেকে আছে। সেই সুবাদে আপনাদের অনেকের চাইতে আশাতে আমি নতুন। এমনকি কেউ আছেন 2023 সালের পরে, মানে 2023 সালের নভেম্বরের পরে আপনাদের এখানে যোগদান করেছেন? কেউ আছেন? কে? আপনি? আর আর আপনারা সবাই 23 সালের নভেম্বরের আগের? গুড। আপা ছাড়া আমরা সবাই বলতে আপনারা সবাই পুরনো। আপা ত্রৈমাসিক প্রশিক্ষণ পেয়েছেন 2টা, তাই না? পেয়েছেন? ত্রৈমাসিক প্রশিক্ষণ কী জিনিস বলেন? বাচ্চাদের পাঠদানের বিষয়ে আমাদের হচ্ছে যে আপা ত্রৈমাসিক প্রশিক্ষণ পেয়েছেন 2টা। আর সঞ্জীবনী প্রশিক্ষণ এর আগে কেউ কখনো পেয়েছেন কি না সেটা বোঝানোর জন্য আগে আপনাদেরকে সঞ্জীবনী প্রশিক্ষণ জিনিসটা কি সেটা বোঝাতে হবে। আজকে আমি মূলত আপনাদের এখানে প্রায় 2 ঘন্টা সময় নিব কমপক্ষে। এই 2 ঘন্টাতে সঞ্জীবনী প্রশিক্ষণ, আপনাদের কাজ, আশার লক্ষ্য উদ্দেশ্য, মানে আশা আপনাদের কাছে আসলে কি করাতে চাই, শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণে বা শ্রেণীকক্ষে আপনাদের কিছু করণীয়, খুব বেশি বলতে পারবো না, অল্প কিছু, হাজিরা খাতা, মাসিক রিপোর্ট পূরণের ব্যাপারে অল্প কিছু, এই কথাগুলো বলে হয়তো সামারি করে শেষ করব। তাহলে কি কি বলবো হচ্ছে আপনাদের পদবি, আপনাদের করণীয়, তারপরে আশার লক্ষ্য উদ্দেশ্য, আশা সম্পর্কে কিছু কথা, আপনাদের শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ সহ পাঠদান বিষয়ে অল্প কিছু কথা, সবশেষে সামারি করে শেষ করব। অবশ্যই শেষাংশে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। আপনারা ধরে ধরে প্রশ্ন করবেন এবং যতটুকু পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার পরিচয়ের ব্যাপারটা খালাস, মানে বুঝতে পেরেছেন তো না? আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। প্রত্যেকটা জিনিস আমরা যদি ধারণা পেতে চাই বা বুঝতে চাই, আমাদের তার মূল বিষয়টা প্রেক্ষাপট বা লক্ষ্য উদ্দেশ্য বোঝা উচিত। প্রেক্ষাপট মানে হচ্ছে গোড়ার ঘটনা। প্রেক্ষাপট মানে গোড়ার ঘটনা বা প্রাককথন। এই যে আপনি এসেছেন পৃথিবীতে, তার প্রেক্ষাপট হচ্ছে আপনার বাবা মায়ের বিয়ে, বা তারা একসাথে সংসার করেছেন দীর্ঘদিন। দেখা যায় যে তাদের বলা যায় পরিকল্পনার ফলে আপনি এসেছেন, মানে আপনার আসার একটা প্রেক্ষাপট তৈরি ছিল, তারপরে আপনি এসেছেন।
আপনার আসার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে মানে এই পৃথিবীতে, মানে আপনাকে নিয়ে আপনার পরিবারের একটা আশা বা চাওয়া পাওয়া ছিল, আপনার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, চাওয়া পাওয়া আছে, প্রত্যেকেরই হয়তো লিখিত আছে বা মনে মনে আছে আছে। আজকে আপনারা যে এখানে এসেছেন এটারও একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? হ্যাঁ, এই যে আসছেন সঞ্জীবনী প্রশিক্ষণের জন্য হোক আর যাই জন্য, এই জন্য আমাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটা, উদ্দেশ্য হচ্ছে চারটা। কয়টা? তাহলে যারা যারা বলেছিলেন এতগুলো এগুলো কি ঠিক বলেছেন? ভুল হয়ে গেছে না? তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে অবশ্যই। কয়টা আছে সেগুলো বলতে পারলাম না, এখন যদি বলতে বলি লক্ষ্যটা কি, কেউ কি বলতে পারবেন? বলেন। লক্ষ্যটা হচ্ছে শিক্ষার হচ্ছে মন উন্নয়ন করা এবং শিক্ষাকে আরো শক্তিশালী করা। মন উন্নয়ন কি? কথাটা কি মন উন্নয়ন হবে? মান উন্নয়ন, তাই না? Good. তাহলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। আমরা তাহলে দুইটা বিষয় পেলাম, তাই না? একটা হচ্ছে মান উন্নয়ন, মানে কিওয়ার্ড আর কি, মূল কথাগুলো। আর একটা বললাম কি, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। আপনাদের বেঁচে তার একটু পিছাতে পারলে ভালো, বাবুর পাশে নিতে পারলে ভালো। আচ্ছা, এই জায়গায় তো পছন্দ করতে হবে। ভালো জায়গা, ভালো জায়গা। প্রশাসন প্রশিক্ষণ কি এখানে করান না? এখানে সিএমএস এক্সট্রা এখানে করান না? এই জায়গাটা ভালো আছে। কিন্তু সিএম তো স্যার ওখানে ফ্যানের খুব সমস্যা। তাই না? গুড, ঠিক আছে। কারণ জায়গাটা এটা আসলে একটু ছোট। বলিস না ভাই, ভালো আছে কিন্তু ব্রাঞ্চটা এমনিতে অফিস রুম ছোট তো, এটা আমাদের কিছু করার নেই। তাহলে আমাদের একটা লক্ষ্যের দুইটা কিওয়ার্ড বা মূল কথা আছে, মান উন্নয়ন করতে হবে আর শক্তিশালী করতে হবে, তাই না? মান উন্নয়ন এই বিষয়টা সম্পর্কে কিছু ধারণা আছে আপনাদের? মান উন্নয়ন জিনিসটা কি? আর মান অবনতি বা উন্নয়ন মানে উন্নতি, অবনতি। খারাপ থেকে ভালো দিকে উন্নতি যাওয়া, এটা মানোন্নয়ন। আর শক্তিশালী খারাপ থেকে ভালোর দিকে যাওয়া। আমি যদি বলি ভালো থেকে আরো ভালোর দিকে যাওয়া, হবে না? হবে না? মানে একটা অবস্থা থেকে যদি উন্নততর অবস্থায় যাই তাহলে সেটাকে বলে মান উন্নয়ন, না? হয়তো সামনে এটার সাথে আবার টেকসই কথাটা যুক্ত হবে, টেকসই মান উন্নয়ন। মানে পৃথিবীতে বর্তমানে শুধু উন্নয়নই উন্নয়ন না, টেকসই উন্নয়ন স্যার। টেকসই মানে একটু বেশি টেকে। যেমন ধরেন আজকে আমার সুপারভাইজার শ্রদ্ধেয় আমাদের ফারুক ভাইকে ধরেন 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, তার মানে ওনার অর্থনৈতিক উন্নয়ন ঘটে গেল। 1 কোটি টাকা পেয়ে কালকে উনি বউকে তালাক দিয়ে আরেকটা মেয়ে হয়ে গেল, তাহলে এই উন্নয়নটা টেকসই উন্নয়ন হলো না। এই উন্নয়নটা টেকসই হলো না, কারণ যে উন্নয়নটা আসলে জাতির কাছে যে লাগতো সেইটা মনে করেন টেকসই উন্নয়ন। তা আমরা এখন বর্তমানে দেখছি যে হয়তো আমাদের কি বলা ঠিক, দেশের অবস্থা দেশেই থাকে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ভালো কিছু হচ্ছে, কিন্তু আমাদের ঘাড়ে এমন এমন বোঝা চেপে যাচ্ছে যে বোঝাগুলো হয়তো আমাদের কাছে না আসলেও পারত। তারপরের ব্যাপারটা হচ্ছে শক্তিশালীকরণ। আপনারা অনেকে বোঝেন এবং আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ, এটা আগেই বলেছি। হ্যাঁ, আপনারা আমার অনেকগুলো কথা বুঝে যান। আজকে আমি যতগুলো কথা বলবো, আমার ইউআকৃতি হইলে চোখগুলো এত ঘোরাতে হতো না। দেখ, আজকে আমি যতগুলো কথা বলবো সবগুলো কথাই এবং সবগুলো কাজের অনেক কিছু ভুলে যাবেন, এই জন্য দয়া করে নোট নেবেন। আচ্ছা, এই টেনে দেন, এই পেজটা যদি ওদিকে দেন হবে? শুধু আপনারা ওদিকে টেনে দেন আর এগুলো ওদিকে দেন। এই চেয়ার ওদিক পিছাইলেন। এই যে এটা থাক, এটা থাক, এটা থাক, এটা থাক। এটা এখানে থাক। ছাপা করছে করুক, তবে ব্যাপার হলো আপনারা একটু দিয়ে দিলে না আমার চোখ কম কষ্ট হয়। এখন তো সবাইকে আপনি আরেকটু ওদিকে বসেন, আপনি আরেকটু পিছিয়ে যান, কারণ আমি লেখার সময় আমি কনফিউজ থাকছি যে আপনি দেখতে
হচ্ছে ওখান থেকে একদম ওদিকে চলে না। চেয়ার নিয়ে যান প্লিজ চেয়ারটা একটা চেয়ার নিয়ে আর ওই চেয়ারটা নিয়ে চলে যাবে। দিয়ে আপনারা একটু ওদিকে এগিয়ে যান আপনাদের হেভি পারেন ভালো লাগছে আপনারা যে পারেন কি অতিথি করে আমার বেশ তৈরি করা আমরা হাততালি কেন পেলাম? খুব সহজে এটা আমরা করতে পারেন। সহজেই এরকম করে দিলাম তাই। আমরা সব পারি। আপনারা আজকে আমার তো কথা শুনবেনই, প্লাস হচ্ছে আমি ওই যে কখনো কখনো বোর্ডে কীভাবে লিখছি বা আপনাদের দিকে কীভাবে তাকাচ্ছি, হয়তো এগুলো অনেক ক্ষেত্রে খুবই ভালো হবে না, আপনাদের কাছে খারাপও লাগতে পারে যে কীভাবে তাকাচ্ছে, এটা আমার দিকে খারাপভাবে তাকাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক কিছু লক্ষ্য করতে পারেন, কারণ শিক্ষার্থীদেরকে এই অনুভূতিটা দেওয়া উচিত বা আপনি যাদের সাথে কথা বলছেন এটা বোঝানো উচিত যে আপনি তাদের সাথেই কথা বলছেন। মানে আমার মনে হওয়া উচিত আমার কথাটা যেন আপনাকেই বলছে, আপনি সেটা মনে করেন। আমার কথার সময় মোবাইল যাতে না থাকে। আমার সুপারভাইজার কল দিয়েছে একটু হাই স্কুল থেকে ফোন ধরে সাউন্ড। হ্যাঁ বলেন দ্রুত, মিটিং আছে। আচ্ছা আছেন, গুড। আচ্ছা ঠিক আছে, লিখে দেন আজকে আমার ছুটি, কোনো সমস্যা নেই। তাহলে আপা বুঝতে পেরেছেন, আপনার ফোনের কথা বলে আমি কিন্তু ফোন ধরে ফেললাম, এই হলো বড় সাবজেক্ট গুলো। যাওগা তাহলে আমাদের মানে সাধারণত মানুষের সাথে কথা বললে আমরা মুখ দিয়েই কথা বলি না, আমাদের সমস্ত শরীর দিয়েও কথা বলি। অর্থাৎ আমরা তাকানো, হাত পা নড়ানো বা অঙ্গভঙ্গি, দেহভঙ্গি, এটাকে ইংরেজিতে বলে জেস্টার পোশ্চার, হ্যাঁ, এইগুলো দিয়েও অনেক কিছু কথা বলা যায়, বোঝানো যায়। আমরা করোনার সময় একটা জিনিস আমি খুব ভালো উপলব্ধি করেছি, আপনারা করেছেন কি জানি না, পোশ্চার বানান এরকম কি না, পোশ্চার বানানটা আমি একটু সন্দেহে আছি, তবে জেস্টার বানানটা ঠিক আছে, এটা একটু সন্দেহ আছে, ঠিক আছে না। আমি যখন করোনার সময় সবাইকে মাস্ক পরতে হতো না, আপনারা লক্ষ্য করেছেন কি না, মাস্ক পরা অবস্থায় যখন বাজারে গেছেন অনেক জোরে জোরে কথা বলার পরেও সবজির দোকানদার বা বাজারের মানুষজন ঠিকভাবে বুঝতে পারে না, শুনতে পাইলেও বুঝতে পারে না। খেয়াল করেছেন ব্যাপারটা? এবার আমি যখন অটোতে, এখনও ধরেন মাঝে সাঝে অটো রিক্সায় উঠবো, রাস্তায় দাঁড়িয়ে থাকি, তো মুখে মাস্ক পরে আর কি দাঁড়িয়ে থাকি না, মানে আমি কোন দিকে যাব এটা বুঝতে পারে না। আর অটো রিক্সা অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে শোনে না, কীভাবে শোনে, রানিং শোনে। রানিং শুনলে কি হয়, আমার ঠোঁট যেভাবে নড়ছে এটা দিয়ে একটা ধারণা করে ফেলে, বুঝতে পেরেছেন? মানে আওয়াজের চাইতে অনেক ক্ষেত্রে যে ঠোঁট নাড়ানো দেখেও বুঝতে পারে। এই জিনিসটা আমি করোনার পরে বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন কি জানেন? খেয়াল করেছেন কি? আজকে যে খেয়াল করবেন, আরও ভালোভাবে খেয়াল করবেন, যদি কারো কোনো বাক প্রতিবন্ধী আত্মীয় থাকে, কথা বলতে পারে না, শুনতে পারে না, এইরকম শ্রবণ বা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অনেক ক্ষেত্রে আপনার কথা শুধুমাত্র লিপ রিড করে, মানে আপনার ঠোঁট পাঠ করে অনেক ধারণা পেয়ে যায়। সে কিন্তু ইশারা ভাষায় কথা বলে, কিন্তু আপনার মুখ দিয়ে করে। তো যাই হোক, তার মানে আমি বোঝাতে চাইলাম আপনাদের শরীর দিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। হ্যাঁ, আমাদের চোখ অনেক সময় কোনো কথা না বললেও অনেক কিছু বলে ফেলে। এই জিনিসগুলো একটু আজকে লক্ষ্য রাখবেন। আর এবার আজকে যে কথাগুলো বলছিলাম, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে চলে আসি। আমাদের লক্ষ্যের দুইটা অংশ ছিল, মানোন্নয়ন, আগের অবস্থা থেকে একটু উন্নততর অবস্থা, যে অবস্থাটা আগের চাইতে আমাকে ভালো এটা অনুভূতি দেয় বা আগের চাইতে ভালো এটা প্রমাণ করে, সেটাকে বলে উন্নততর। এরকম মানোন্নয়ন করতে চাই। দ্বিতীয় কথা, শক্তিশালীকরণ করতে চাই। শক্তিশালীকরণ, তাই না? শক্তিশালী করাটা কি? শক্তিশালী করাটা হচ্ছে, ধরেন আমি আজকে এখানে আসলাম, কেমন আছে, সুন্দর লাগাচ্ছে। ধরেন বাড়িতে গিয়ে আপা কাজ শেষ করে কষ্ট করে বাড়িতে গিয়ে যখন পিচ্চির এত সুন্দর একটা হাসি দেখেন, স্বভাবতই, বা পিচ্চির আব্বু যখন এত সুন্দর একটা হাসি দেখে, দিন শেষে যে ক্লান্ত শরীর নিয়ে উনি বাসায় ঢুকেছেন, কেন জানি একটা হাসিতেই মনে হয় যেন তার আলাদা একটা এনার্জি বা একটা শক্তি ফিরে আসছে। মানে আলাদা, ওনার যেই মানুষ সেই মানুষই আছে, আলাদা করে কোনো ভিটামিন বা আলাদা করে কোনো শর্করা মানে খাবার খাননি, কিন্তু উনি একটা ছোট্ট বিষয়ে একটা শক্তিশালী হয়েছে। বেশ ভালো আসছে, আমার কথা হলো মুশকিল হয়ে যাচ্ছে, করতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, গুড। বড় হলে টিচার হয়ে আচ্ছা, ও যা হবে হোক।
বড় হলে নিজের মতো হয় ভালো। আমাদের কার্যক্রম মূলত যেই শিক্ষার্থীটা আগে একটা অবস্থায় ছিল ওই অবস্থাটাকে আরেকটু শক্তিশালী করতে কিছু সহায়তা দেওয়া। আবারও বলি, যে অবস্থায় ছিল তাকে আরেকটু শক্তিশালী করতে কিছু সহায়তা দেওয়া। লাইক আপনাদের অনেকের আম গাছ থাকে, ছোট্ট আম গাছ, চিকনা, ঝড়ে ছাতে পড়ে না যায়, সেক্ষেত্রে আপনারা একটা বাঁশ দিয়ে ঠেকা দেন। এই ঠেকাটা কিন্তু আম গাছের বিকল্প না, মানে আম গাছ না থাকলে ঠেকা দিয়ে লাভ ছিল? এমনি এমনি হাওয়াতে একটা বাঁশ ঠেকা দিয়ে লাভ আছে? আপনাকে আগে একটা আম গাছ লাগবে, তারপরে সেটাকে ঠেকা দিয়েছেন যাতে ঝড়ে না পড়ে যায়। এই ওই জায়গা থেকেই ধরেন আমাদেরও যে শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় অথবা একই পাঠ্যবইয়ের আলোকে আলিয়া মাদ্রাসায় বা কোথাও প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে বই একই, এইরকম শিক্ষার্থীরা যাতে ওই ক্লাসে অর্থাৎ শিশু প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে আরও ভালো করে টিকে থাকে, এই জন্য আমরা একটা শিক্ষা সহায়তা কর্মসূচি চালু করেছি, তাই না? এটা একটা সাপোর্টিং বা সহায়ক কর্মসূচি, একটা সহায়ক কর্মসূচি, লিখে রাখেন, সহায়তা কর্মসূচি। হ্যাঁ, মূল কর্মসূচি না, এটা একটা সহায়তা কর্মসূচি, হেল্প করা, সহায়তা কর্মসূচি। লিখেছেন? আচ্ছা, লক্ষ্য 2টা পয়েন্ট বুঝেছেন? গুড। তুমি চকলেট খাও? চকলেট খাওয়া হবে না, আমার কাছে খালি চকলেট আছে। ভালো লাগছে কথা শুনতে? লক্ষ্য কয়টি? তাহলে কি আমরা একটি বলবো নাকি? লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই হয়। মানব জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আচ্ছা, এখানে ইসলাম ধর্ম বাদে অমুসলিম কেউ আছেন? সবাই মুসলিম? নাই স্যার। আচ্ছা আচ্ছা, থাকলে বললেন, মানে আমি এক শিক্ষা সভায় ভোট করে একটু কী বলে ফেলেছিলাম। ওরা কি কাউকে তাদের উদ্দেশ্য নাই? আছে, তাদের উদ্দেশ্য আছে, ওরাও তো আল্লাহকে সন্তুষ্ট করে। না ওনাদের ঈশ্বর করে। যাই হোক, আমাদের লক্ষ্য হওয়া উচিত, আল্লাহ আলমী যেটা বলেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে রাজি খুশি করা বা সন্তুষ্ট করা, এটা আমাদের জীবনের লক্ষ্য। উদ্দেশ্য হচ্ছে ওই লক্ষ্যকে পাওয়ার জন্য ছোট ছোট কয়েকটা বিষয়, আর উদ্দেশ্যকে লক্ষ্য করে টার্গেট বা অভিলোক, এটাকে কি যেন বলে বাংলায়? ইংরেজিতেই বলি, ইংরেজিতে জেনে আমরা। আমাদের প্রথমত ছোট ছোট টার্গেট থাকে। কি থাকে? টার্গেটগুলো হচ্ছে ছোট, টার্গেটের চাইতে বড় হচ্ছে এইম, তার থেকে বড় হচ্ছে গোল, তার থেকে বড় হচ্ছে মিশন, তার থেকে বড় হচ্ছে ভিশন। ভিশন হচ্ছে দূরবর্তী, অনেক দিন, 100 বছর 200 বছরের প্ল্যান। মিশন ধরেন 10 বছরের প্ল্যান। গোল হচ্ছে আমাদের দূরবর্তী লক্ষ্য। ভিশনটা আলাদা ধরেন। গোল হচ্ছে আমাদের দূরবর্তী লক্ষ্য, যেমন একটাই গোল আমাদের। এইম হচ্ছে উদ্দেশ্য, আর টার্গেট হচ্ছে টার্গেট। এই গোলকে অ্যাচিভ করার জন্য, গোলকে অর্জন করার জন্য কয়েকটা এইম থাকে। এই কয়েকটা এইমকে অর্জন করার জন্য তার চাইতে বেশি টার্গেট থাকে, তার চাইতে বেশি টার্গেট থাকে। আমার জীবনের লক্ষ্য, উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আমার জীবনের বর্তমানের লক্ষ্য, একটা ছোট উদাহরণ, যে ভালো ফলাফল করা, ভালো ফলাফল করে আমি একজন ডাক্তার হব, যদি সম্ভব না হয় ধরেন। তাহলে এর জন্য আমার কিছু উদ্দেশ্য থাকতে হবে। কি উদ্দেশ্য? কয়েকটা উদ্দেশ্য। 1, আমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করব। 2, আমি আমার শরীরকে এবং শরীরকে সুস্বাস্থ্যবান রাখার চেষ্টা করব। 3, আমি আমার আচরণে ডাক্তার হওয়ার মতো যেই ধরনের গুণাবলী দরকার সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আমার 3টা উদ্দেশ্য হয়ে গেল। এইবার আমার টার্গেট খুবই ছোট কি, আমি বর্তমানে 5ম শ্রেণীতে পড়ছি, আমার 5ম শ্রেণীতে ক্লাস পাইতে হবে বা 5ম শ্রেণীতে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। এটা হচ্ছে টার্গেট, মানে অল্প সময়ের জন্য। এইমটা আরেকটু বড় সময়ের জন্য, আর গোলটা আরও বড় সময়ের জন্য। বুঝতে পেরেছেন? বুঝেননি? তাহলে আমাদের লক্ষ্যটা অনেক বড়, মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এবং এই জন্য আমাদের কিছু এইম বা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে কয়টা? 4টা। কয়টা? 4টা। একটা, প্রথম নাম্বারটা কি? মানোন্নয়ন, ভর্তির জন্য প্রস্তুতি, গুড, এটা লিখে ফেলেন। 1 নাম্বারটা হচ্ছে প্রাক প্রাথমিকের জন্য প্রস্তুত করা। ওখানে অনেক ভালোভাবে লেখা আছে, আমরা শুধু কিওয়ার্ড মানে মূল কথাটা লিখে রাখি। প্রাক প্রাথমিকের জন্য প্রস্তুত করা 1। 2 নাম্বার, এটা বুঝেছেন? টার্গেটের চাইতে বড় হয় এইমের চাইতে বড় হয় গোল, আর মিশন, ভিশন, এগুলো পারলে লিখে নেন। বুঝেছেন? না উঠবে কবে? হ্যালো।
তাহলে উদ্দেশ্য 4টা। এক, প্রাক প্রাথমিকের জন্য প্রস্তুত করা। আমার লেখা বুঝতে পারছেন আপা? এই যে এই লেখাটা, আচ্ছা তাহলে এই সাইডে লিখি। তার মানে আমার লেখাটা এমন আকারের হওয়া উচিত যে লেখাটা একদম শেষের মানুষ, শেষের শিক্ষার্থীটা বুঝতে পারে। শুধু আপনারা বড় মানে বুঝতে পারবেন তাই এরকম লিখছি, কিন্তু শিশু শিক্ষার্থীদেরকে কখনো এই ফন্টে মানে এই সাইজে লেখাবেন না। তাদের জন্য আদর্শ ফন্ট হচ্ছে এইটা, এরকম বড় করে লেখা। হ্যাঁ, এগুলো আলাদা করে শিখে দেওয়া মানে আপনারা অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে বুঝে গেছেন, তাই না? আমি কিভাবে দাঁড়াচ্ছি বোর্ডে দেখছেন? লেখার সময় কিন্তু আমি কথা বলছি, বুঝলেন? আপনারা ঠিক এরকমভাবে এইরকমভাবে লিখবেন। ধারণাটা যাতে এমন হয় যাতে আপনার লেখাটা কোথা থেকে শুরু করছেন সেটা বোঝা যায়। তাহলে প্রথম উদ্দেশ্য কী ছিল? প্রাক প্রাথমিকের জন্য প্রস্তুত করা। এটা বর্গীয় জ। আমরা বড় মানুষ অনেক ক্ষেত্রে এভাবে লিখি। হ্যাঁ, না বুঝতে পারলে বললেন, আপনারা বুঝতেও পারেন না, বলেনও না কিছু কিছু ক্ষেত্রে। এক ব্রাঞ্চের শেষের দিকে যে বলছে স্যার এটা কি লিখলেন, আমার তখন খারাপ লেগেছে যে আগে ওদের বুঝেনি, আগে আমাকে বলেন। আচ্ছা যাক, একটা হচ্ছে প্রাক প্রাথমিকের জন্য প্রস্তুত করা। 2, প্রাথমিক পর্যায়ে আচ্ছা কিওয়ার্ড হচ্ছে ঝরে পড়া হ্রাস করা। হ্যাঁ, বানান ঠিক আছে তো নাকি এটা হবে? এটা হবে না এটা হবে? এটা ঠিক আছে? আপনি যেটা লিখছেন ওটা ঠিক। দাও, দাও। আপনার আগে ঠিক আছে, আপনার লাগবে না। এটা আসলে কথা। আমি আমার বিতর্ক করা লাগতো না। এবার বলেন যে আপনি আর উনি বিতর্ক। হ্যাঁ, বিষয় হচ্ছে ঝরে না ঝড়ে। আচ্ছা যাই হোক, মানে র দেওয়া হবে না ডয় বিন্দু র দেওয়া হবে। হ্যাঁ, তা আপনি প্রথমে বলেন বয়শূন্য র দেওয়া হবে, এটা কারণ কি বা যুক্তি দেন, তারপরে আপনি যুক্তি দেবেন জয়শূন্য র হবে কেন। মানে বয়শূন্য রয় কারিটা হচ্ছে ঝরে পড়া বোঝাচ্ছে, আর ঝড়ে পড়া বলতে ওইটা তো আলাদা শব্দ বোঝায়। ওখানে যদি আমি বয়শূন্য র দিই তাহলে ওটা ঝড় বোঝাচ্ছে। আপা স্যার আমি তো ডয়শূন্য র বলিনি। তার জয়শূন্য র বললো কে? ওই যে আপা বলছে। আপা দাঁড়ান, আপনার সাথে না ঝগড়া করছিল মনে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার বলেন আপনার কাছে কেন মনে হয়েছে ওটা হবে ঝরে পড়া? ব্যাপার স্যাপার, ঝড় না হলে তো পড়ে না, তাহলে ডয় শূন্য রই হবে। আপনি যুক্তি ঠিক আছে না? আচ্ছা আপনি একটা যুক্তি আপনি বলছেন। কার যুক্তি গ্রহণযোগ্য হবে? বসেন দুজন। আচ্ছা এবার 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 সংসদের মতো আমি একটু সংসদীয় স্পিকারের ভূমিকা পালন করি। আমার দুইজন মতামত দিয়েছে। হ্যাঁ, 15 জনের মধ্যে 2 জন মতামত দিয়েছে। তার মধ্যে প্রমাণ ডাইরেক্ট দিতে পারেনি। আমার সুপারভাইজারও একটা প্রমাণের হিন্টস দিয়ে দিয়েছে। এখন আর প্রমাণের হিন্টস দেওয়ার সুযোগ নাই। তো কেউই যৌক্তিক প্রমাণ দিতে পারেননি, তবে 2 জনই যুক্তি দেখিয়েছেন। এই 2 জনের যুক্তি শুনে, হ্যাঁ, খালি নিজেদের ধারণা বাদ দিয়ে এই 2 জনের যুক্তি শুনে বয়শূন্য র অর্থাৎ এই বানানের পক্ষে কারা কারা হাত তোলেন? বয়শূন্য র, এটা 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 এটার পক্ষে কারা কারা একটু জোরে হাত তোলেন না? বুঝতে পারছি না, দেখেন তো গণেন কতজন। 13 জন। 13 জন। আচ্ছা গুড, হাত নামান। আচ্ছা এবার ডয় শূন্য র এটার পক্ষে কারা কারা একটু হাত তোলেন। আচ্ছা আচ্ছা, আমি তো এখনো রায় দেই নাই, হাত তোলেন আপনি। আর কে এটার পক্ষে কে কে? 2 জন। এটার পক্ষে 2 জন। গুড। আচ্ছা যেহেতু সংসদীয় নিয়ম হচ্ছে হাত নামান, সংসদীয় নিয়মে সুপারভাইজার কারা জয়ী হয়েছে? বয়শূন্য র। শোনেন কথাটা শুনুন। সংসদীয় নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বয়শূন্য র জয়যুক্ত হয়েছে, বয়শূন্য র জয়যুক্ত হয়েছে, বয়শূন্য র জয়যুক্ত হয়েছে। কারণ এটা প্রতিবেদনে প্রতি মাসে। এইবার শুধু প্রতিবেদনই যৌক্তিক কারণ দেখাই।
আমাদের অনেক প্রশ্নের উত্তরে আকলি দলিল নকলি দলিল দিতে হতো, মাদ্রাসায় পড়েছি তো। মানে আকলি দলিল হচ্ছে বৌদ্ধিক যুক্তি টুক্তি দিয়ে, আর নকলি দলিল হচ্ছে দলিল দিয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা পবিত্র কোরআন অথবা সহিহ হাদিসে পাওয়া গেছে, এটা হলো নকলি দলিল। নকলি দলিল মানে নকল করা। নকল করা মানে হুবহু নিয়ে আসা। আমরা নকলটা মানেই মনে করি খারাপ। নকল সবসময় খারাপ না। মানে ধরেন কখনো কখনো নকল করতে হয়, যেটাকে উক্তি বলে, কোটেশন বলে। আমরা অনেক সময় নকল করি। যেমন প্রধানমন্ত্রী বলেছেন এই কথা, এই কথা বলা তো খারাপ না, এটা কিন্তু নকল করাই হলো। মানে প্রধানমন্ত্রীর কথাটা আমি বলে দিলাম, কিন্তু এটাকে নকল করাই বলে, কিন্তু এই কাজটা খারাপ না। আগে পবিত্র কোরআন দেখে দেখে লিখে দিত, তাদেরকে বলতো নকলকারী। মানে তারা পবিত্র কোরআন নকল করে দিত। যখন টাইপ মেশিন ছিল না, একটা পেশাই ছিল নকলকারী বা নকলকর্তা, নকল নবিশ। কখনো শুনেছেন? নকল নবিশ আগে ছিল। ওনাদের কাজই ছিল দিবেন একটা কাগজ, 4-5টা কাগজে লিখে দিবেন। মানে ওদের পেশা। বলবো, এটা লিখে রাখেন, মনে করে। আমি যেটা বলছি স্যার, ওইটা কি যে আমাদের কম্পিউটার টাইপ করে বাচ্চারা সিস্টেমে কি রকম হবে আমি করেছি সুন্দর করে সাবাস, লাইক। আচ্ছা, তাহলে বয়শূন্যরা আর বয়শূন্যরার উপর এবার নকলি দলিল বা যুক্তি দেয়। ব্যাপারটা হচ্ছে আপনার কথার মতো আমরাও মনে করি যে ভাষা পরিবর্তনশীল, মানে আপনার কথার মতো বানান চেঞ্জ হয়। হ্যাঁ, আমাদের যতই কথা থাক বানান চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত, এখন পর্যন্ত এটাই সঠিক। কারণ হচ্ছে এই ঝরে বলতে এক জায়গা থেকে টুকুস করে ঝরে পড়া, আর এটা হচ্ছে ঝড়ে পড়া। আমরা সাধারণত ঝরে পড়া আলাদা জিনিস। এটা বলতে আমরা যে ঝড়, ওয়াইন্ড, বাতাস থেকে যে ঝড় হয় সে ঝড়কে বোঝায়। আর এই ঝরে পড়াটা হচ্ছে জাস্ট খসে যাওয়া, লিভ আউট। মানে এক জায়গায় ছিল, ওই জায়গা থেকে পড়ে গেছে। তবে এরকম আপনার কথাটা ব্লো বা ওয়াইন্ড যখন ব্লো করে, বাতাস যখন খুব দাপাদাপি করে, তখন সাধারণত পাতা টাতা বা অনেক কিছু উড়ায় নিয়ে চলে যায়। ঠিক আছে আপনার কথা, কিন্তু বানানের ক্ষেত্রে আমরা দেখি অভিধান বা যেই জায়গাগুলোতে আসলে বানান এখনো পর্যন্ত আমরা খুঁজতে যাই, সেই জায়গায় মূলত বয়শূন্যরাই আছে। প্রমাণ আপনাদের যত জায়গায় মাসিক রিপোর্ট, হাজিরা খাতা দেখেন বয়শূন্য আছে। আপনাদের সামনেই হাজিরা খাতা, বের করে দেখেন, ওনাকে দেখান, বয়শূন্যরা না? Good. তাহলে বুঝতে পেরেছেন কোনটা হবে? লাইন থেকে অন্যদিকে চলে গেছি, কিন্তু একটা জিনিস বুঝায় ফেললাম যে আমাদের ছোট ছোট বানানগুলোতেও আমরা ভুল করি। এখন সংস্কার হয়েছে। আগে বৃহস্পতিবার মাদ্রাসাতে রফলা দিতাম আমরা, কিন্তু এখন তো রফলাটা নাই। কোনো কালেই তো রফা লাগেনি, সারা জীবনই তো রেখা। কিন্তু এখন আর নেই। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝরে পড়া হ্রাস করানো, না? হ্রাস কি জিনিস? বাদ দিয়ে- হ্যাঁ, তার মানে যেমন ধরেন আগে শিশু শ্রেণীতে পড়তো 10 জন, প্রথম শ্রেণীতে গিয়ে হয়ে গেল 5 জন। তার মানে শিশু থেকে প্রথম শ্রেণীতে যাওয়ার মাঝখানে 5 জন ঝরে গেছে। 5 জন এই জায়গা থেকে, ওই 5 জনের জায়গা থেকে 6 জন, 7 জন, 8 জন, 9 জনে নিয়ে আসে, বা 10 জনে নিয়ে আসে। বুঝলেন? যে কয়জন কমে যাচ্ছে সেটার পরিমাণ আরও কমানো, মানে হ্রাস করা বা ঝরে পড়ার পরিমাণটা আরও কমানো। হ্যাঁ, সেটা বাড়াবো না, ঝরে পড়ার পরিমাণটা আমরা কমাবো। 3 নম্বর উদ্দেশ্য, বিদ্যালয়ের পাঠাতে সহায়তা। এগুলো মনে রাখতে হবে, বুঝলেন? আর ভাই, তাহলে মনে রাখতে হবে লক্ষ্য উদ্দেশ্য, সুপারভাইজার গিরি, তাছাড়া পুরস্কার সব হয়ে গেছে না? বিদ্যালয়ের পাঠাতে কিভাবে সহায়তা করবেন? সহায়তা করতে হলে ওদের যে পড়াটা, যেমন ধরেন ইবতেদায়ী ক্লাস 1, হ্যাঁ ইবতেদায়ী ক্লাস 1, তারপরেও মাথাতে হিজাব দেয়নি। মাদ্রাসার বইগুলো স্কুলের বইয়ের তফাৎ একটাই, যে ছবিতে হিজাব দিয়ে দিয়েছে, এখানে তো হিজাব দেয়নি গো। এটা প্রাইমারি না, ইবতেদায়ী লেখা, কিন্তু এখানে হিজাব পড়ানো নাই। যে একটু বড় ক্লাসের বই আছে। যাই হোক, এটা ধরেন পাঠ্য বইয়ে ওই শিক্ষার্থীকে ধরেন এই পাঠটা পড়া দিয়েছে, এই পাঠটা প্রস্তুত করে দেওয়া। হ্যাঁ, একটু কথা বলা হতো, আম পাঠাইছে কিনা। আচ্ছা, কথা বলেন। তাহলে বিদ্যালয়ের পাঠটা একটু করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া। প্রস্তুত করতে হচ্ছে আপনার রিভিশন করা, তারপরে হচ্ছে
4 4 নম্বর উদ্দেশ্য। শিক্ষার সুযোগ সৃষ্টি। হিমসাগর দিচ্ছে না? আচ্ছা কি যে বলে একটু 1 মিনিট, হ্যাঁ প্লিজ। শেষেটা কি? শেষেটা কি জানো? হ্যাঁ বলে দ্রুত আচ্ছা হ্যাঁ, উদ্দেশ্য তাহলে আমাদের 4 নম্বর উদ্দেশ্যের একটা হলো যে 4 নম্বর উদ্দেশ্যটাই যে উন্নত শিক্ষার সুযোগ, হ্যাঁ, সকলের জন্য উন্মুক্ত করা। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছেন না? এখন কিভাবে সবার জন্য উন্মুক্ত করবো, কারণ হচ্ছে আমরা দেখেছি গ্রাম এবং শহরের জ্ঞানের অনেক তফাৎ। গ্রামের শিক্ষার্থীরা সাধারণত খুব ভালো কোচিং পায় না, শহরের শিক্ষার্থীরা অনেক ভালো কোচিং, টিচার সব কিছুই পায়। আমাদের পড়ানোর ব্যাপারটা অনেকটা কোচিং বা প্রাইভেটের মতো, মানে বাড়িতে পুনরায় যে একজন গৃহশিক্ষক গিয়ে পড়াবেন, বুঝেছেন ম্যাডাম? বাড়িতে পুনরায় একজন গৃহশিক্ষক বা কম্পিউটার গিয়ে পড়াবেন, আমাদের ব্যাপারটা প্রায় ওই রকম। তো শহরের চাইতে গ্রামে ওই সুযোগটা কম থাকে, এই সুযোগটা একটু বাড়ানোর জন্য বা দেওয়ার জন্য আমাদের ব্যবস্থাটা করা। আপনার বাচ্চা কি ছিল আগে থেকেই? মাঝে মাঝে ঘরে রেখে আসছেন না? তাহলে আমাদের 4টা উদ্দেশ্য খুব ভালোভাবে মনে করে ফেলেন, হ্যাঁ, আর আমাদের একটা লক্ষ্য খুব ভালোভাবে মনে করে ফেলেন। এরপরে আমি আপনাদেরকে আমাদের পদবি বা আপনাদের যে পদবি এইগুলো নিয়ে কার কী কাজ এটা নিয়ে বলবো। তাহলে এই বিষয়টা একটু নিজেরা আলোচনা করেন আর নিজেরা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে আপনাদের কাজ জানার আগে চেষ্টা করবো জানতে গোটা বাংলাদেশে আশা শিক্ষা কর্মসূচি বা আশা কয়টা ব্রাঞ্চ আছে, এগুলো জানেন কি না, কবে চালু হয়েছে, এই বিষয়টা আমাকে তাহলে কাগজ তো আবার লাগবে। 2-4 আর লাগবে মিনিট সময় দেন। 78 সালে চালু হয়েছে, 13টা রাষ্ট্রে চলছে। 2-4 মিনিট। কয়টা ব্রাঞ্চে চালু আছে? না, 13টি দেশে কাজ করে আসা। বিশ্বে 13টি দেশে আছে। 13টি দেশে আছে। আর ফ্রান্স কত? হ্যাঁ? 13,650 ব্রাঞ্চ উন্মুক্ত আছে, খোলা আছে। 2011 থেকে কাজ করা আর এই কার্যক্রম 11 সালে শুরু আর 915টি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। 2023 সালে 910টি না 15টি?
নগদে কম টাকা খাবে না নগদে নগদে এক থেকে দিলে নগদে দিলে তো আর মোবাইলে ইচ্ছা করে খাইতে হবে বাচ্চা ওখানে রাখা যাবে না হ্যাঁ হ্যাঁ ওই প্যাম্পার্স করানো আছে সব আছে ব্যাপার করোনা আছে কিন্তু ঘুমালে গান তো রাখা যাবে ঘুমাচ্ছে রাখা যাবে লাবণ্য যেমন হয় ঘুমাইছে একজনের বেতন স্যার কি আছে এই ভালো কথা আপনি কার বেতন বাড়িতে দিয়ে আসছেন শরীরে আবার সিজার করেছিল মনে আছে আসলে বাড়িতে না ভাই আসছিল এখানে এটা তো আসছে এখানে আসলে তো কিন্তু স্যার আমার তো ওইগুলো বোঝেন এই তো স্যার কথা মানে একেবারে হলো স্যার না ওকে বলেছে বাড়িতে দিয়ে আসে পরে না ঈদের ছুটিতে স্যার আমাদের এটা কিন্তু ঠিক হয়নি বিদ্যুৎ অনুষ্ঠান না ঈদের ছুটিতে পরে বেতন দিলাম স্যার তখন আপা সিজার করে ওগুলো আসতে পারি ভাই আসছিল ভাইকে দেওয়া স্যার আমি একটা কথা বলবো এই আমাদেরকে একবার এইবারের বেতনটা একটু কম করতাম টাকা দেওয়া করে টাকা ব্যাংকে থেকে নেবেন কষ্ট চেতন ঈদের যেহেতু ঈদের বোনাস দিতে হবে না বাচ্চাদের না 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 একই দাম ঠিক আছে বাচ্চাদের কাছে আমরা যখন বোনাসটা পাই ইনশাআল্লাহ আমি একটা পাই তখন ওটাই মজা প্রোগ্রামটাই সহ্য করতে পারে না আমাদের আমাদের কয়টা ব্রাঞ্চ আছে কি 113টি বিশ্বের 113টি বিশ্বের 113টি ব্রাঞ্চে শিক্ষা আছে না 13টি দেশে শিক্ষা কর্মসূচি চালু আছে 78 সালে চালু হয়েছে আমি বলি শিক্ষা কর্মসূচি আমাদের মতো শিক্ষা কর্মসূচি কতটি ব্রাঞ্চে চালু আছে 1650 না না আর 10টি এই ওটা নতুন না নতুন চালু হচ্ছে 900 ওগুলো পড়ি ওই পৃষ্ঠাগুলো থামো 910টি ব্রাঞ্চে চালু হয়েছে হ্যাঁ আচ্ছা 5টি পাইলটিং আছে 10টি 6 থেকে 8 পর্যন্ত আছে পাইলটিং এর খবর শুনতেই মন চায় না আমাদের হয় না কেন শিশু দ্বিতীয় কি একটা বলে সকালে বললে হবে আপনি বলেন কয়টা ব্রাঞ্চ আছে এগুলো বলেন তো জানেন না কেন বললেন স্যার 910টি ব্রাঞ্চে আছে আপনি তো ভুল বলছেন দাঁড়ায় সবটা বলেন এটা দেখে দেখে রিডিং করেন দেখে রিডিং করেন আমাদের দিকে তাকান দাঁড়ান পরে রিডিং করেন 2024 সালের জানুয়ারি থেকে 850টি ব্রাঞ্চের আওতায় 12,750টি শিক্ষাকেন্দ্র শিশু থেকে দ্বিতীয় শ্রেণী শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে যার মধ্যে প্রায় 3,80,000 এটা 3.80 লাখ শিক্ষার্থী শিক্ষা সহায়তা পাবে 200টি ব্রাঞ্চের আওতায় 3,000টি শিক্ষাকেন্দ্র শিশু থেকে পঞ্চম শ্রেণী শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে যার মাধ্যমে প্রায় 1.80 লাখ শিক্ষার্থী শিক্ষণ অগ্রগতির মূল্যায়ন করে কর্মসূচির পরিধি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হবে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত নিম্ন ও নিম্নবিত্তদের পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস ও শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 64টি জেলায়
64টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। 64টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে প্রায় 6000 শিক্ষার্থী শিক্ষক অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। বলেন এবার কয়টা ব্রাঞ্চে আছে শিক্ষা? আমি বললাম এটা 2024 910টি হচ্ছে 2023-এ, ও নতুন হচ্ছে আর 2024 সালের যেটা রিডিং করলাম এটা 2024-এ। আবার কি বলছেন? তাহলে মোট কয়টা হলো? আবার পজিশন বলছেন মোট কয়টা হলো? 850। মোট 850টা হলো। মাগুর 910টি যদি 23 সালেই থাকে, তাহলে 24 সালে কত সালে? 910টি যদি 23-এই হয়, তাহলে 24 সালে কতটা হচ্ছে? 24-এ 850টি মাছ। নতুন করে না? কমিয়েছে হয়তো। 24 সালে হবে মানে 24-এ 6 চলে গেল। না, আরে এটা 23-এর, এই জিনিসটা 23-এর, বুঝলেন? আর হবে বলা হয়েছে 24 সালে, মানে এটা আমরা পাই না, কিন্তু আসলে হয়েছে কত? ও বলে বলেন একটি কাজ করতে পারছে 5000 টাকা। ওকে, আচ্ছা আপনাদের এতক্ষণ ধরে পড়াইলাম বুঝাইলাম, তারপরে আপনারা বলছেন 950টা ব্রাঞ্চ আছে, তাই না? এখানে লেখা আছে 950টি ব্রাঞ্চে শিশু থেকে দ্বিতীয়, হ্যাঁ। আর আরো 200টি ব্রাঞ্চে শিশু থেকে পঞ্চম শ্রেণী চালু আছে। তাহলে 950 আর 200 কত হয়? 850 আর 200, 950 তো না। 51, 5100। 850 আর 200? জি দেখেন, বলেছে 850টি ব্রাঞ্চে শিশু থেকে দ্বিতীয়, আর 200টি ব্রাঞ্চে শিশু থেকে পঞ্চম। তাহলে 850 আর 200 কত হয়? 1050। তাহলে আমাদের মোট কতটি ব্রাঞ্চে আছে? 1050টি ব্রাঞ্চে। পেয়েছে কি দেখেন, শেষে 502। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 5100। এগুলো কি বুঝাচ্ছেন? টার্গেট, এইম, গোল, মিশন, ভিশন। আচ্ছা, তাহলে আমাদের বর্তমানে আশা শিক্ষা কর্মসূচি নিয়ে কথা হবে। হ্যাঁ, এই জিনিসটা বর্তমানে আছে 1050টি ব্রাঞ্চে, বুঝছেন ফারুক ভাই? তার মধ্যে 850টি ব্রাঞ্চ, এই 1050টাই শিশু থেকে দিতে আছে। এই প্রত্যেকটাতে শিশু থেকে দিতে আছে 100%। কিন্তু এই 1050টার মধ্যে 200টা ব্রাঞ্চ হচ্ছে স্পেশাল, যার 200টা ব্রাঞ্চে 3 থেকে 5 আছে। ক্লিয়ার? স্পষ্ট? বুঝেছেন? আবার বলি, 850টা শুধু শিশু থেকে দ্বিতীয় আপনাদের মতো, হ্যাঁ, আর 200টা হচ্ছে শিশু থেকে পঞ্চম শ্রেণী আছে। তাহলে মোট ব্রাঞ্চ হচ্ছে 1050। এই 1050টার মধ্যে 64টা ব্রাঞ্চ, এই 1050টার মধ্যেই, হ্যাঁ, 64টা ব্রাঞ্চ এমন আছে যে 64টা ব্রাঞ্চের সংলগ্ন একটা হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়, একটা হ্যাঁ, 64টার জন্য 64 জেলায় 64টা ব্রাঞ্চের অধীনে 64 জেলায়, কেউ বলে 62 জেলায়, তার মানে 62 বা 64 জেলার 64টা ব্রাঞ্চের অধীন 64টা হাই স্কুলে আমাদের শিক্ষা কর্মসূচি চালু আছে। ষষ্ঠ থেকে একটা করে, ষষ্ঠ থেকে জেলায় জেলায় একটা। জেলায় একটা করে। আবারও বলি আমাদের জেলায় ডাকরা। আবারও বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশা শিক্ষা কর্মসূচি 2000 কত সালে প্রতিষ্ঠাটা পরে বলছি, 22 সালে খুব সম্ভবত প্রথমবারের মতো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম চালু করে, যেখানে 10টি, আপনারা যেটা জানেন 23 সালের ঘটনা, 10টি জেলায় 10টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা হাই স্কুলে আপনার পরীক্ষামূলকভাবে চালু হয়। এখনও পরীক্ষামূলকই আছে। এখন 64টা উচ্চ বিদ্যালয়, কয়টা উচ্চ বিদ্যালয়? 64টা উচ্চ বিদ্যালয়। যে 64টা উচ্চ বিদ্যালয় আছে 64টি ব্রাঞ্চ সংলগ্ন।
এই 64 ব্রাঞ্চ একই জেলার ব্রাঞ্চ না, এই 64 ব্রাঞ্চ আছে আবার 64 জেলা, জেলা, হ্যাঁ, এক জেলায় দুইটা করে না। বুঝেছেন? বুঝেছেন? আর যদি না বুঝতে পারেন বেশি বোঝার দরকার নেই, লিখে নেন তাই না। আর এটা ওই একটি জেলাতে একটাই থাকবে। আমাদের রাজশাহী পুঠিয়াতে, পুঠিয়া না গোটা রাজশাহী, রাজশাহী সদর এবং রাজশাহী পুঠিয়া আসা দুইটা জেলা, পুরোটা মিলে একটাই গাটরাতে। চাঁপাইনবাবগঞ্জে একটাই গাটরাতে প্রয়োজন দিচ্ছে। তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম কয়টা দেশ আছে বুঝেছেন? হ্যাঁ, তাহলে শিক্ষা সুপারভাইজার কয়টা আছে বলেন এবার? শিক্ষা সুপারভাইজার কয়টা আছে কারো মাথায়? জি, কি আবার বলেন না কতটাই বলে আবার শিক্ষা সুপারভাইজার কতজন? ব্রাঞ্চ কতটা ব্রাঞ্চ কতটা ব্রাঞ্চ তার মানে তো না ম্যাডাম বলেন ব্রাঞ্চ কতটা? যতটা ব্রাঞ্চ ততটা শিক্ষা সুপারভাইজার কতজন? 1050 1050। তাহলে যে কয়টা ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে শিক্ষা সুপারভাইজার। বুঝতে পেরেছেন? আপনাদের কলেজ হচ্ছে 1050 জন আছে। কি একটা বিশাল কমিউনিটি আপনাদের। আর এই যে শিক্ষা কর্মসূচিটার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে, এই সমস্ত কিছু বাস্তবায়নে আমাদের মূল স্টেক হোল্ডার, বুঝতে পারছেন কিনা? স্টেক হোল্ডার মানে যারা অংশগ্রহণকারী অংশীজন। স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক, সেবিকা। শিক্ষার্থী, অভিভাবক, সেবিকা। হ্যাঁ, এগুলো হচ্ছে মূল স্টেক হোল্ডার, মানে এনারা লাগবে। এদের উপরে আমাদের কিছু, এই সেবিকার সাথে সেবিকা তদারককারী হিসেবে আছে এডুকেশন সুপারভাইজার। ইয়েস, ইতে এডুকেশন, এসতে সুপারভাইজার। আপনাদের অনেকের হয়তো সুপারভাইজার বানান জানেন না, লিখে দেখুন। ম্যাডাম দেখতে পাচ্ছেন ওই যে শেষের ম্যাডাম এখানে কি লিখেছে? এই যে টেবিলের এই বই ব্যাগগুলো, এই পাহাড়গুলো একটু নামান তো সামনে। হ্যাঁ, বাহার নামালে দেখো না যে কাজগুলো নামান। তারপরে এই খাতাগুলো নামান। টেবিলের জন্য দেখো না না, এটা একটু উঁচু করতে পারলাম। 1900 ব্রাঞ্চে তৃতীয় থেকে পঞ্চম এটা বুঝতে পারেননি? হয়ে গেছে। আমার কথা কি কঠিন? আমার মাঝে মাঝে মনে হয় পাই ছেড়ে দিয়ে মা কেঁদে পাচ্ছি। আমি আপনাদের সাথে আরেক বছর যদি থাকি অনেক পাগল হয়ে যাবো, অনেক পাগল অলরেডি হয়েছি। থাকি রে ভাই, দাঁড়া আমি একটু কাছে আসি। আমরা কি এতই কথা বলছি? একটা কথা হচ্ছে উনি মেলা বুদ্ধি সম্পন্ন মানুষ, তার জন্য মানে বসছেন আমার ভাব স্যার মাথা বসে দিলে আই যাবে শিক্ষা গবেষণা। এগুলো একটা গবেষণা। সেজন্যই তো এখানে। শিক্ষা গবেষণার স্টুডেন্ট জন্য মজা লাগছে। আপনি আমাদের কোন ব্যবহারের জন্য হাসলেন? আসতে গিয়ে হাত কেটে আসলাম, এই যে শাস্তি দিয়ে দিয়েছে আল্লাহ নগদে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মূলত শিশু থেকে দ্বিতীয় এইগুলো আছে 850টা ব্রাঞ্চে, আর তৃতীয় থেকে পঞ্চম, শিশু থেকে তৃতীয় এবং তৃতীয় থেকে পঞ্চম এরকম আছে 200টা। তাহলে টোটাল ভাই 1050টা ব্রাঞ্চে আমাদের শিক্ষা আছে। এই 1050টার মধ্যে 64টা ব্রাঞ্চে উচ্চ বিদ্যালয় আছে। শেষ। আমাদের মূলত 1050টা ব্রাঞ্চ শিক্ষা সংশ্লিষ্ট। আচ্ছা, ব্রাঞ্চ বলতে কি জিনিস? ব্রাঞ্চ বলতে এই যে এখন যেটা বসে আছেন, যে জায়গায় ঋণ দান কর্মসূচি সাধারণত চলে, এই বিষয়টা নিয়ে একটু পরে আসছি। আমাদের জনবলের ব্যাপারটা হচ্ছে প্রত্যেক ব্রাঞ্চে আমরা 15টা কেন্দ্র আছে। কয়টা কেন্দ্র? কিছু কিছু ব্রাঞ্চে হয়তো কম বেশি আছে, 20টা বা 18টা থাকতে পারে। কিছু কিছু ব্রাঞ্চে একটু কমও থাকতে পারে, মানে বিশেষ অনুমোদন নিয়ে করা যায়। আবার আপনাদের যেমন গতকালকে একটা ব্রাঞ্চে ছিলাম, সেখানে একটা সেবিকা হুট করে সাবেক পরিবার ছেড়ে নতুন পরিবারকে ধরে চলে গেছে, যার কারণবশত হচ্ছে যে ওনার মানে উনি চলে গেছে, যার কারণে কেন্দ্র বন্ধ। ওই মাসে হুট করে নিয়োগও দেওয়া যায় না। ওই মাসে 14টা কেন্দ্র চলেছে গত মাসে, এই মাস থেকে হয়তো আবার 15টা। তার মানে বোঝা যাচ্ছে কখনো কখনো 15টা কেন্দ্র থাকে না। গড়পড়তা 15টা যদি ধরে ফেলি, আমাদের প্রত্যেকটা কেন্দ্র অর্থাৎ 15টা কেন্দ্রের জন্য 15 জন সেবিকা থাকে। তাহলে আমরা কতজন সেবিকা আছি? ওই যে ওখানে গুণ করে বলা হয়েছে 1050 গুণ 15 যা হয়, ঠিক আছে? ওটা একটা সেবিকা।
হাই স্কুলে আমাদের কোনো সেবিকা থাকে না, হাই স্কুলে হচ্ছে হাই স্কুলের শিক্ষক যারা তারাই মূলত পড়ায় এবং তারা 3 জন সাধারণত হয়। তাদের স্কুলের ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ ব্যবহার করে তারা পড়ান এবং ওই শ্রেণীকক্ষে তারা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শিক্ষণ পাঠদান কার্যক্রম করে চলে। আমার কথা কি বুঝতে পারছেন? আওয়াজ যদি না শুনতে পান প্লিজ বললেন। হ্যাঁ, আমি একটু দ্রুত যাইতে গিয়ে অনেক স্লো আগাচ্ছি, সময় বেশি নিয়ে নিচ্ছি। আমরা আশা শিক্ষা কর্মসূচির সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে আশা সম্পর্কে। আশা কি জিনিস? আশা জিনিসটা 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে। কত সালে? 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠাতা হচ্ছে ওই যে ওইখানে বোর্ডে দেখেন একটা 2টা ছবি দেওয়া আছে, 2জন বড় বড় করে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পেয়েছেন? ওই মানুষটার নাম কি কেউ জানেন? প্রতিষ্ঠাতার নাম কেউ জানেন? কি ময়লা দেখছেন ভাই? এগুলো তো মুছেন নি, কত পরিমাণ ময়লা আমার এতে ভরছে এগুলো। বলেন কি অবস্থা? ফজল হাসান আবেদ গেছিলেন আপনার? এই দেখেন পুরান স্বামীকে সহজে বলা যায় না। এই জন্য বুঝছেন আমরা সাধারণত বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার যে ধারা, এই ধারাটা আপনি যে এনজিওর নাম বলেছেন তারাই বেশি প্রচার করেছে। আস্তে আস্তে অন্যান্য এনজিওগুলো এসেছে, যার কারণবশত তাদের নামটা এসে যায় এবং আমাদের অনেক সেবিকা যারা ওখান থেকে আসছে, যারা আমি ওখানে কিছুদিন কাজ করেছি, আমি আপনাদেরকে বলেছি বিভিন্ন এনজিওতে কাজ করেছি, তার মধ্যে ওখানে কিছুদিন কাজ করেছি। তো সেই গুণগুলো বা তাদের কাজের যে গুণমান, বুঝতে পেরেছেন, তাদের কাজের যে অবস্থা সেটা অনেক ভালো, সেটা যাই হোক, ওটা ওনার প্রতিষ্ঠাতার নাম যা বলেছেন ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠাতার নাম রেডি করবেন, নিয়ে আসবেন না, কাগজ থেকে নিয়ে আসবেন। আমি যাবো না পরে যাবো? আরেকটু জেনে নেন, এগুলো মৌলিক বিষয় তো, নোট নেন। তাহলে 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে, প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শফিকুল ইসলাম চৌধুরী, শফিকুল হক চৌধুরী। শফিকুল হক চৌধুরী। আর দেখো সাদা, সাথে একটা মার্কারও নিয়ে এসে। ওই যে ওখানে পানি পড়েছে স্যার, পানির মতো ওইদিকে লিখলে হবে। হ্যাঁ, ওইদিকে লিখলে হবে। শফিকুল হক চৌধুরী, হ্যাঁ আচ্ছা। এরপরে উনি 1978 সাল থেকে টেনে নিয়ে যান, এটা মূলত ছিল আশা, ইংরেজিতে অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। এতে অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ এটা কি জানেন ফারুক ভাই? জি স্যার, আমার মানে পরীক্ষা হয়েছিল স্যার। সমাজ উন্নয়ন কর্মসূচি, সামাজিক উন্নয়নের একটা সংস্থা। সোশ্যাল মানে সামাজিক, আর অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি বা উন্নয়ন। এই সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এটা সিই অ্যাডভান্সমেন্ট, এটার জন্য একটা সংস্থা ছিল আশা। পরবর্তীতে দেখা গেল আশার এই বাংলা রূপ, আশার মধ্যে এক ধরনের হোপ, বা এই আশার ইংরেজি হচ্ছে হোপ বা আশা, এটাতেই অনেক বেশি আশার সঞ্চার হয় বা শুনতে ভালো দেখায়। মানে এই আশার চাইতে যেটা পূর্ণরূপ, তার চাইতে মূল শব্দ আশা, এটা কেন জানি একটু প্রভাবধারী বা প্রভাব বিস্তার করে। ফলশ্রুতিতে এই অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা সমাজ উন্নয়ন সংস্থা এই কথা হিসেবে না, এখন আশা একটা আলাদাই নাম, আশা এনজিও, আশা একটা বেসরকারি উন্নয়ন সংস্থা। 2011 সালের আগ পর্যন্ত আশার আলাদা করে শিক্ষা কর্মসূচির নামে কোনো কাজ ছিল না। 1978 সালে সমাজ উন্নয়ন সংস্থা হিসেবে চালু হয়। 78 সাল থেকে 1991 সাল পর্যন্ত সমাজ উন্নয়ন কাজই করত। কত পর্যন্ত? 91 পর্যন্ত। 88 সালের বন্যায়, আবুল বাসার ভাইয়ের কাছ থেকে পাওয়া তথ্য, 88 সালের বন্যায় অনেক মানুষ ঘর বাড়ি হারায়। তখন আশা উপলব্ধি করে বলতে ওই সময় অনেক বিনা শর্তে ঋণ বা সহজ শর্তে ঋণ দেওয়ার কর্মসূচি চালু হয়, যার ফলশ্রুতিতে 1990 সালের দিকে আলোচনা সমালোচনা, সবশেষে 91 সালে এনামুল হক স্যার, আশার অন্যতম প্রথম দিকের লোক, যিনি আশার কর্মচারীদের অনেক উন্নয়নমূলক কাজের বলা যায় যে মূল হোতা ছিলেন। বেতন আশাতে এত ভালো, যাই হোক। তো এইরকম মানুষ বলা যায় যে একত্রিত হয়ে, আরও কয়েকজন একত্রিত হয়ে শফিকুল হক স্যার সহ 1991 সাল থেকে ক্ষুদ্র ঋণ চালু করলেন। কত সাল থেকে? তার আগে ক্ষুদ্র ঋণ ছিল? এই যে এখন যে ঋণের উপরে চলছে, ঋণ ব্যবস্থাটাই ছিল না। এই যে একটু আপনাদের আগে দুলাল স্যার, মানে আমার দুলাল ভাই গোয়েন্দা মারা গেল, যে 1800 টাকা বেতনে ঢুকেছে। কত সালে ঢুকেছে? 91 পরে। 91 আগে যারা ঢুকেছে, হ্যাঁ 91 আগে যারা ঢুকেছে তারা কিন্তু ঋণ কিনে ঢুকেনি,
হ্যাঁ, তারা ওনার সাথে সমাজ উন্নয়নমূলক কর্মসূচি দিয়েছিল, তবে অবকাঠামোগত অবস্থাও তখন এত ভালো ছিল না। যখন আয় হয় তখন অবকাঠামো ভালো হয়। যাই হোক, প্রথম দিকে আমরা ঋণদান কর্মসূচির এই কার্যক্রম খুব ভালো মানে শুরু করে ভালো ভালো হতে 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 2004-05 সালের দিকে এত বেশি ব্রাঞ্চ এক্সপ্যান্ড করে, মানে এত বেশি ব্রাঞ্চ খোলে, খুব সম্ভবত 650টা ব্রাঞ্চ খুলেছিল শুধু 2005 সালে। এর কারণবশত 2007 সালে এসে আশা গোটা বিশ্বের সবচাইতে সক্ষম ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। কত সালে? 2007 সালে। 7 সালে ফোর্বস ম্যাগাজিনের তাছাড়া এটা ওই যে মৃত্যুকালীন যে সংবর্ধনা অনেকেই দিচ্ছে স্যার ওইটা। হ্যাঁ, উনি শফিউল স্যার 12 ফেব্রুয়ারি 2021 সালে মারা যান। কত সালে মারা যান? 12 ফেব্রুয়ারি 2021 সালে মারা যান। হ্যাঁ, তো 2007 সালে মাইক্রো ফিন্যান্স অর্থাৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে গোটা বিশ্বের মধ্যে অন্যতম সক্ষম একটা মাইক্রো ক্রেডিট এনজিও হিসেবে স্বীকৃতি পাই, প্রথম হিসেবে। যাই হোক, 2011 সালে এসে আশা শিক্ষা কর্মসূচি চালু হয়, যার নাম ছিল আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। জানেন কি? আশাও ছিল না তখন, শুধু প্রাথমিক শিক্ষা। ব্ল্যাকবোর্ডে স্যার তাই ছিল, এটা এখন তো আমরা আজকে খুব আহত হয়ে যাচ্ছি। প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। শক্তিশালীকরণ আগে এটা কর্মসূচি। মুক্ত করার যে বাচ্চাদের কি সময় লাগছে? দরকার নাই ওদেরকে মুখস্থ করার। এখন প্রাইমারি প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি এডুকেশন, এটা তো জানেন। পিইএসপি মানে দেখতে পাচ্ছেন না? শফিকুল হক চৌধুরী নাম লিখেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্তমান প্রেসিডেন্ট পর্যন্ত আসছে, সমস্যা নেই। পিইএসপির ফুল ফর্ম হচ্ছে প্রাইমারি এডুকেশন স্ট্রেংথেনিং প্রোগ্রাম। STREN, তারপরে TH, এখানে জি হবে একটা, ENING, STREN জি THENING, স্ট্রেংথেনিং প্রোগ্রাম, শক্তিশালীকরণ কর্মসূচি 2011 থেকে শুরু হলো। পরবর্তীতে যখন প্রাথমিক অধ্যায় থেকে, এটা প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক পর্যায়ে, কিন্তু এখন যেহেতু 6 to 8 সাল হয়ে গেছে মাধ্যমিক পর্যায়ে, আমাদের বর্তমান আশার প্রেসিডেন্ট নাম হচ্ছে আরিফুল হক চৌধুরী। কি নাম? প্রেসিডেন্ট বলে এটাকে। হ্যাঁ, আরিফুল হক চৌধুরী, বুঝতে পেরেছেন? ওনার স্বপ্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ দ্বাদশ পর্যন্ত যাবে। ফলশ্রুতিতে আমরা যদি বারবার নাম চেঞ্জ করি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কেমন দেখায় না? আর এটা যায়ও না, মানানসই হয় না। এই জন্যই যে আপনার এনজিও বা আমাদের এনজিওগুলো যেভাবে করেছে বিইপি, তখন থেকে আমরা চলে আসলাম এইপি, আশা এডুকেশন প্রোগ্রাম। আশা আগে ছিল বিএপি আর হচ্ছে পিএসসি। আশা এডুকেশন প্রোগ্রাম। হ্যাঁ, আশা এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ আশা শিক্ষা কর্মসূচি, যখন থেকে হাই স্কুল শুরু হলো। ঠিক আছে, তাহলে আমাদের কর্মসূচির বর্তমান নাম আশা শিক্ষা কর্মসূচি। কি নাম? আশা শিক্ষা কর্মসূচি। আপনাদের কাছে চার্ট আছে 14টা, তার মধ্যে 7টা চার্টে লেখা আছে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, আর পরে 7টা চার্টে লেখা আছে আশা শিক্ষা কর্মসূচি। আচ্ছা, আমাদের এই কর্মসূচিটা বর্তমানে আশার যে মাইক্রো ক্রেডিট থেকে লাভ হয়, লভ্যাংশ, সেখান থেকে একটা অংশ দিয়ে পরিচালিত হয়। আমাদের দেশের প্রায় সবগুলো এনজিও, আবারও শোনেন, আমাদের দেশের প্রায় সবগুলো এনজিওই তাদের শিক্ষা কর্মসূচিটা বলা যায় দাতা সংস্থা বা অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে এসে পরিচালনা করে। অল্প কিছু এনজিও তারা নিজেদের অর্থায়নে এই কাজটা করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আশা, লেখা আছে এখানে নিজস্ব অর্থায়নে পরিচালিত, অর্থাৎ আশার নিজস্ব লাভ থেকেই তারা এই কার্যক্রমটা পরিচালনা করছে। বুঝতে পেরেছেন? এই জায়গায় তফাৎ, অনেক এনজিওগুলো হুট করে বন্ধ হয়ে যাওয়া আর আমাদের চালু রাখা, অনেকগুলো কারণ। তার অন্যতম একটা কারণ হচ্ছে
ফান্ড না আসা, অর্থাৎ ডোনার দিচ্ছে না। আর দ্বিতীয় আরেকটা কারণ লিগেসি, মানে আপনাদের লিগ্যাল ব্যাপারটাই একটু সরকারের সাথে কনফ্লিক্ট করছে বলতে কি, সরকার বলছে আমার শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা সেবা দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয় আছে, এবং এই প্রাথমিক বিদ্যালয় ঘরে ঘরে মানে এলাকায় পৌঁছায় দেওয়ার জন্য সরকার এটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া। আপনারা জানেন কিনা, এগুলো তো শিখাইতে চাচ্ছি না। ক্যাচমেন্ট এরিয়া বলতে এই জায়গা থেকে এতটুকু অঞ্চলের ভেতরে 3 কিলোমিটারের ভেতরে সমস্ত শিক্ষার্থী এই বিদ্যালয়ে আসবে। 3 কিলোমিটারে যদি 100 জন শিক্ষার্থী থাকে, 100 জন শিক্ষার্থীর জন্য আমার একটা হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয়। 3 কিলোমিটার যদি 3000 থাকে, তাহলে 3000 তো একটা প্রাথমিক বিদ্যালয় হবে না, প্রয়োজন হবে 2টা বা 3টা। সরকার এভাবে দেখে ওইভাবে জনশুমারি করে গণনা করে সেই পরিমাণ প্রাথমিক বিদ্যালয় করেছে, এবং এই করার জন্য টাকা বিদেশ থেকে সরকার নিয়েছে। নেওয়ার পরে এখন সরকার যে ডোনারদের কাছ থেকে, বিদেশিদের মানুষদের কাছ থেকে নেয় বা বিদেশি দাতা সংস্থার কাছ থেকে নেয়, তাদের কাছ থেকেও নিয়ে সরকার বলছে যে আমি দিচ্ছি সবাইকে শিক্ষা সহায়তা বা শিক্ষা সেবা দিচ্ছি। আবার আপনি যদি আবার চান যে আমার কিছু শিক্ষার্থী সেবা পাচ্ছে না, তাহলে আপনাকেও দেবে, আমাকেও দেবে। দাতাদেরকে এত বোকা পাইছেন, বুঝেছেন ব্যাপারটা? একটু লিগেল সমস্যা হয়েছে। মানে একই শিক্ষার্থীকে 2 জন দেখাইতে গেলে তো হবে না, আর 2 জন দেখাইতে গেলে সবসময় সরকার প্রাধান্য পাবে। এই কারণ ব্র্যাকের শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে যায় না, ওদের নিয়মই হচ্ছে ওদের নিয়মই হচ্ছে যে শিক্ষার্থীরা স্কুল থেকে ঝরে পড়া অথবা স্কুলে যায় না। তো এই কারণবশত মূলত লিগ্যাল সমস্যার কারণে তাদের ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আরও কিছু পলিসিগত সমস্যা আছে, যেটা আমি আরও একবার শুনেছিলাম। খুব সম্ভবত ব্র্যাকের হাতেই, এটা কথা শোনা, বাস্তবতা যায় না, ব্র্যাকের হাতে প্রাথমিক বিদ্যালয় বা প্রাক প্রাথমিকের অংশটুকু দেওয়ার একটা কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে দিয়ে তারপরে তারা রাজি হয়নি কোনো কারণবশত, কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। কারণ ব্র্যাক চিন্তা করেছে যে হয়তো এটা আমাদের মানের যে সুনামটা আছে গোটা বাংলাদেশে, সেই সুনামটা ক্ষুণ্ণ হবে। কারণ এটার ভেতরে মানে নিজস্ব স্বাধীনতার ভেতরে একরকমভাবে তারা যে মডেলটা করতে পেরেছে বা মুখে মুখে মানুষের, তার কারণ হচ্ছে তারা নিজের মডেলে করেছে। তারা মনে করেছে ওটাতে হাত দিলে বা ওটার নিয়ন্ত্রণ থাকলে আমাদের সক্রিয়তা নষ্ট হবে, বা কোনো কারণবশত তারা যৌক্তিক মনে করেন, তাই আগায়নি। যার কারণে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেক প্রজেক্ট কমে গেছে। আমি যে প্রজেক্টে ছিলাম সেটা শুধুমাত্র করোনা পরবর্তী প্রজেক্ট ছিল, সেটা তো কলেজের মধ্যে সম্ভবত বন্ধ। তার একটা পাবলিকেশন হয়েছে কিছুদিন আগে, সেটা সম্পর্কে। যাই হোক, আমরা আশা সম্পর্কে বলছিলাম। আশার আমাদের কর্মসূচির নাম ছিল প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। এখন আমাদের আশার শিক্ষা কর্মসূচি, যেটা মূলত সাপোর্টিং প্রোগ্রাম, সহায়তা কর্মসূচি, যার কারণবশত আমরা প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারি। প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকদেরকে ট্রেনিং দেন, তাদেরকে নিয়ে ট্রেনিং দিতে পারি। আর অনেক এনজিও প্রাথমিক বিদ্যালয় তো যেতেই পারে না, বরং শত্রুভাব। কারণ আমি যখন ওই জায়গায় গেছিলাম, একটা জায়গায় ওই এনজিও হয়ে, ভয়ঙ্কর শত্রুভাব। কারণ আমি একটা শিক্ষার্থীদের 2-3টা বৃত্তি পাওয়াই দিতে পারছি, আর পুরো স্কুলে 4-5টা শিক্ষক, স্কুলের ভবন আছে, মাঠ আছে, কমিটি আছে, টাকা পয়সা আছে, সরকারি কত টাকা পয়সা দিচ্ছে, একটা ছেলে বৃত্তি পায় না, তাহলে হিংসা করবে না? যাই হোক, এখন যেখানে ছিলাম, তাহলে আমাদের আশা শিক্ষা কর্মসূচির মৌলিক বিষয় হচ্ছে 2011 সালে প্রতিষ্ঠা। আশা শিক্ষা কর্মসূচির প্রতিষ্ঠার কালে ম্যানেজার বা অন্য কিছু যা ছিল আমি জানি না, তবে বর্তমানে আমরা একটু জেনে নেই প্লিজ। এই বিষয়গুলো লিখে নেই, ভুল করা যাবে না। হ্যাঁ, আশার প্রেসিডেন্ট হচ্ছে আরিফুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হচ্ছে শফিকুল হক চৌধুরী। এই হক কথাটা মাথায় রেখেন, খালি মনে রাখবেন হক আছে কিন্তু। আমাদের এডুকেশন ম্যানেজার, আপনারা হচ্ছেন সেবিকা, তাই না? হ্যাঁ, সেবিকা। আপনাদের 2 ধরনের কাজ, একটা প্রশাসনিক আর একাডেমিক। এই একাডেমিক কাজ তদারকির জন্য আপনাদের উপর আছে ইএস, এডুকেশন সুপারভাইজার। হ্যাঁ, বুঝে নিন, এডু মানে এডুকেশন। হ্যাঁ, সুপার ভাইজর, তার উপরে আছে হচ্ছে এডুকেশন অফিসার, ইও, এই ওতে হচ্ছে অফিসার। হ্যাঁ, তার উপরে আছে এসইও, কি নাম? এসইও। হ্যাঁ, এসতে হচ্ছে সিনিয়র, এসতে হচ্ছে সিনিয়র এডুকেশন অফিসার। তারপরে আছে হচ্ছে ইএম, এডুকেশন ম্যানেজার। এমতে ম্যানেজার, MANAGER, বুঝতে পেরেছেন? তাহলে আশার একাডেমিক বিষয়গুলো বা আপনাদের পুরো প্রোগ্রাম কর্মসূচির একজন হেড বস আছে, সেটাকে বলে এডুকেশন ম্যানেজার। বসের নাম হচ্ছে সামিউল হক। কি নাম? হক আছে শেষে? আচ্ছা, আপনাদের এই ইএস সুপারভাইজারের নাম কি?
ইয়ো গো বেচারা, এর নাম কি? ইওর নাম কি? পিওর নাকি রমি? ইও। ইয়ে হচ্ছে আমি আজকের মতো একটা গো বেচারা একটা মানুষ। এটা হচ্ছে ইও, এডুকেশন অফিসার। হ্যাঁ, ইতে এডুকেশন, ওতে অফিসার। হ্যাঁ, বুঝতে পেরেছেন না বুঝেননি? কার উপরে কে, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আমার উপরে আছে সিনিয়র এডুকেশন অফিসার। সিনিয়র এডুকেশন অফিসার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে কেন্দ্র। ফিল্ডে আছে একজন, আজাদুল হক। হক আছে, হ্যাঁ হ্যাঁ, হক মানে সিনিয়র, বুঝতে পেরেছেন? আজাদুল হক। আর কেন্দ্রের দুইজন, একটা হচ্ছে আশিকুর রহমান, এই হক মানে আশিকুর রহমান হক মানে ভালো হয়েছে না? মাথায় থাকতে তাইলে এতগুলো নাম মুখস্থ রাখা যায়? জসিম আহমেদ, না এর জন্য লিখে নেবেন আজকে, মুখস্থ রাখবেন কেন? এগুলো লিখতে হবে? তো লিখছেন না কেন? এগুলো গুরুত্বপূর্ণ জিনিস না? আপনাদের নিজেদের ব্যাপারে জানা উচিত না? আপনাদের নিজেদের ব্যাপারে জানা উচিত না? এটা আপনাদের নিজেদের ব্যাপারে বলছি না? আমি আসলাম কেন্দ্রে, গিয়ে বললাম আমি এডুকেশন অফিসার। ধরেন এডুকেশন ম্যানেজার আসলো, আপনি বলছেন সুপারভাইজার মতো, স্যার বসেন, কি বলেন, মানে ভাবলেনই না। কিন্তু এডুকেশন ম্যানেজার যে 3 ধাপ উপরে, সেটা বুঝলেনই না, তাহলে হবে? পিয়নকে ফোন দিলাম কালকে, বলছে ভাই সিট তো নাই, মেজাজটা কি হয়। তার উপর আছে ম্যানেজার, ম্যানেজার উপরে আছে আরে সেই গ্রেডে আমি, সে আমাকে ঠাস করে বাইরে বলে ফেললো, পিয়ন হচ্ছে সর্বপ্রসিদ্ধ নিম্ন গ্রেড। মেজাজটা যাওয়া। তাহলে একটা সিস্টেম আছে। হ্যাঁ, এখন আসার সিস্টেম হচ্ছে সিনিয়রকে স্যার বলতে হবে। আমাদের এবার একটা সমস্যা, আমাদের রাতে আপনাদের সমস্যা সবাইকে না। ভাই। আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের সেদিকে আপনাদের মা। আমরা যেগুলো এনজিওতে কাজ করেছি অনেক ক্ষেত্রে ভাই, একদিনে বসতে ভাই বলে মুখের উপরে বের বলে হয়ে না। গেছিল। মুখের উপরে বলাটা খারাপ। বের হয়ে গেছিল, আমরা তো 16 বছর মনে করেন। না, আমি নিজেও আমাদের এডুকেশন ম্যানেজারকে ধরেন প্রথম দিকে ওটা বলেছি, কারণ উনি আমাদের আবার সিনিয়র ছিলেন। এটা স্বাভাবিক না, উনি কিচ্ছু মনে করেনি, এটা স্বাভাবিক। একটা মানুষকে কি হুট করে, আমি আমার সিনিয়রকে কতদিন ভাই বলেছি, ওনাকে জিজ্ঞেস করেন। পরে আস্তে আস্তে যখন জানলাম এই বিষয়টা, তারপরে ওনাকে স্যার বলেছি। ব্যাপারটা হচ্ছে জিনিসটা বুঝতে হবে। আর এক এক জায়গার কালচার এক এক রকম। আমি আজকে চাকরি ছেড়ে দিলাম, ওই যে ডিম আছে স্যার বললি, সামনে দেখা যায় যে একবার স্যার বলছি, ডিসিএসপিকে মাত্র স্যার বললি না, স্যার বলা তো না ভাই। হয়তো বলতে হবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ এগুলো আর কি কালচারটা মেনে নেওয়া ভালো। আমাদের এই বিষয়টা তো বোঝেন, এডুকেশন ম্যানেজার হচ্ছে একজন, হ্যাঁ, সিনিয়র এডুকেশন অফিসার কেন্দ্রের 2 জন, ফিল্ডের 4 জন। কেন্দ্রের 2 জন, ফিল্ডের 4 জন। তো আমরা শুধু একজন ফিল্ড অফিসারকে আপাতত গুনব, মানে গুনব বলতে তার অধীনে আছি, তো আমরা তার নামটাই রাখছি আজাদুল হক। আরো 3 জন আছে, আপনি যদি জানতে পারেন। আরো 3 জনের একটা হচ্ছে আর কেন্দ্রের 2 জনকে সবাই চেনে, আশিকুর রহমান, জসিম আহমেদ। আর সামিউল হক স্যারের অফিসে বসে আমাদের রিপোর্ট দেখে, উনি হচ্ছে টেকনিক্যাল অফিসার। টেকনিক্যাল অফিসার প্রান্ত চন্দ্র দাস, ওনার নাম হচ্ছে প্রান্ত চন্দ্র দাস। আপনাদের টেকনিক্যাল অফিসার প্রান্ত চন্দ্র দাস। ঠিক আছে, নামগুলো ক্লিয়ার? এনারা সবাই আসতে পারে, এটা তো নামের জন্য দিচ্ছি। এনারা আপনাদের কেন্দ্রে বাই এনি চান্স আসতে পারে, সম্ভাবনা আছে, বুঝছেন? 6 to 8 হলে তো আসার সম্ভাবনা ছিল 80%, 6 to 8 না, এর জন্য হচ্ছে কম 30%। আমাদের সর্বোচ্চ আসছে আলো। এই যে এই স্যার আসছে, এই স্যার অলরেডি আসছে এই বছর। আমাদের যে 2টা স্যার আসছিল, ওই 2টা আলমগীর স্যার, মেহেদী স্যার। মেহেদী স্যার হচ্ছে আমার পদে, ও এখন ঢাকাতে আছে। আর আজাদুল স্যারের জায়গায় ছিল আলমগীর স্যার, উনি এখন টাঙ্গাইল দেখেন। আলমগীর স্যার গত আলমগীর স্যার আগে তো যাই হোক, এখন আজাদুল স্যার দেখে রাজশাহীতে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ফিল্ডের একজন আমাদের দেখেন, আর কেন্দ্রের 2 জন দেখেন, আর একদম কেন্দ্রে আমাদের পুরো বাংলাদেশ দেখেন সামিল হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপা? লেখা ক্লিয়ার, কমপ্লিট? আচ্ছা, আমি কি, আমার পদবি কি? আপনার পদবি হচ্ছে ইও এডুকেশন অফিসার। আপনার পদবি কি? সেক্রেটারি ইংরেজি কি? বলেন। অনেকগুলো সার্কুলার দেখেছেন, সার্কুলারে সেবিকা
সেবিকাদের ফরম, ভর্তি ফরম, আমি বলতে বলতে এখন খুলে সম্পূর্ণ আছে সার্কুলার নিয়োগ, সেবিকাদের নিয়োগপত্রটা না পড়ে আমাকে বাইর করে বলুন। ঠিক আছে, আপনার কাজ। সেবিকার নিয়োগ ফরম আছে না, নিয়োগপত্র স্যার আপনি বলেন, আমরাও শুনে নিই। বলবো যে একটু কাজ দিই। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আশার এই ব্যাপারটাতে। বললাম আমরা আশা সম্পর্কেও জানলাম, আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কেও জানলাম। এবার আমাদের কাজ, একাডেমিক কাজ কি কি? হ্যাঁ, একাডেমিক কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, বাচ্চাদের শিক্ষণ কি বলছি? শিক্ষণের ইংরেজি হচ্ছে টিচিং, আর শিক্ষণের ইংরেজি হচ্ছে লার্নিং। ঠিক আছে, শিক্ষণ মানে খাওয়ানো, খাওয়া। এটা হচ্ছে নিজে খাওয়া, ইট, আর খাওয়ানো এর ইংরেজি কি? আমার আজাদুল স্যার বলছে এক জায়গায় সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় যায় বললো যে আমি গাধাকে খাওয়াই বা আমি ছাগলকে খাওয়াই, এর ইংরেজি করো। সরি, এটা তো ভালো হবে, আমি গাধাকে খাওয়াই, এর ইংরেজি করো। কি হবে? তখন বলেছে আই ইট ডাঙ্কি, মানে আমি গাধা খাই। হয়ে গেল তো। কেমন হয়ে গেল না? তাহলে একটা খাওয়া আর একটা খাওয়ানো, তাই না? ফিড মানে খাওয়ানো, এফ ডাবল ই ডি, ফিড। ফিড মানে খাওয়ানো, এফ ডাবল ই ডি, ফিড। ফিড মানে খাওয়ানো, ফুড মানে খাদ্য, আর ফিড এফ ডাবল ই ডি, ফিড। ফিড মানে এটা পশু খাদ্য, তো যাই হোক এরকম। ফিড মানে খাওয়ানো, পশু ফিড, পশু খাদ্য হয়। হ্যাঁ ফিড, ওই বানানটা একটু দেখতে হবে। হ্যাঁ আই ফিড ডাঙ্কি, আমি ডাঙ্কি বা গাধাকে খাওয়াই। হ্যাঁ, তো সুপারভাইজারটা ওটা বলেছিল। ঠিক আই আছে, ফিড দেন কি? হ্যাঁ, বলে ফিড। তাহলে শিক্ষণ মানে হচ্ছে শেখানো, টিচিং, আর শিক্ষণ মানে হচ্ছে লার্নিং। বুঝছেন? টিচিং বানান কি? এটা তো পারেন নাকি? পারেন না? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা দেওয়া। আপা এই যে হাই উঠছে, দাঁড়ান, বলেন। দাঁড়ান, আরে ঝুঁক করে দাঁড়িয়ে যান। হ্যাঁ বলেন, টিচিং বানান করেন। গুড, ঠিক আছে না? বুঝেছেন? এটার নাম দেখেন, বাইরে ঘর। এই ফাইলটার নাম কি? ফাইলটার নাম কি? যখন খুললেন ওই জায়গায় কি নাম ছিল? পড়েন। আচ্ছা, টিচার বানান, কি বানান? শোনেন, আপনাদের শেষে কিন্তু কিছু প্রশ্ন দিব, অথবা এই জিনিসগুলো মনে রাখেন। আজকে 20 বা 30 মিনিট একটা প্রশ্ন দিব, ওই খাতাটা আমি ছিঁড়ে নিয়ে যাবো, কাগজটা। সো এই কাগজগুলো বা লেখাগুলো মনে রাখেন। আমি ধরবো, মানে কিছু প্রশ্ন দেবো আজকে শেষে। হ্যাঁ, এই ইউপিও মনে রাখতে পারছি না। যার মধ্যে অন্যতম আমি ফুল ফর্ম দিব। ফুল ফর্ম? হ্যাঁ, যেমন এই যে, যেমন এটার ফুল ফর্ম কি? তো এটা মুছে ফেললেন তো। তা লেখেননি কেন এতক্ষণ? লিখেছি, কিন্তু এই যে এটার ইএসটা মানে এডুকেশন সুপারভাইজার, তারপরে ওগুলা তো দেননি, তাই না? সবগুলোই লিখেছি। না 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 না, সবগুলো কেন দিয়েছেন? এটাই দিয়েছেন। সবগুলোই দিছি। না, সবগুলো এডুকেশন সুপারভাইজার এসিও দেয়নি, ও দেননি, এসিও দেননি। এই যে ও কি বলে মিশাইলাম, এই যে ও কে বলে মিশাইলাম, আর এই যে এস এসি আর এস লিখে দিয়েছি যে, আর ইও তো আগেই ছিল, ই এ হবে, ই এ স্যার। এডুকেশন তো একবার লিখেছি, এজন্য আর বারবার লিখি। সুপারভাইজার জানেন না, লিখে দিলাম। আচ্ছা, এডুকেশন তো লিখেছি, অফিসার লিখিনি, অফিসার লিখে দিলাম। সিনিয়রটা লিখে দিলাম, বাকিগুলো তো এখানে জানেন। আপনাদেরকে যদি এত ধরে খাওয়াইতে হয় রে ভাই, তাহলে শেষ। অঙ্কতে প্রথমে ধরেন 5 গুণ 10, 5 গুণ 10 যখন শেখাবেন, 5 10 50। প্রথম শিশু শ্রেণীকে শেখাইতে এই যে 5, এই যে 5, এই যে 5, আপনাদেরকে ধরে ধরে শেখাতে হবে দেখছি। এরকম করে 10 বার লিখে শেখাতে হবে। তারপরে যখন জিজ্ঞেস করি এই 5 দুগুণ কত, ঠাস করে 10 বলে ফেলে, তাই না? কারণ কি, ও জানে, নামটা মুখস্থ করে ও জানে। তা আপনারা এই জিনিসটা জানার পরে এটা কানেক্ট করবেন না। আচ্ছা, এডুকেশন সুপারভাইজার এটা যে দিবেন ওরকম ভাবে তো ভাবিনি। এখন তাহলে আমি এতক্ষণ ধরে- এটা কি সুপারভাইজার এডুকেশন অফিসার? সিনিয়র এডুকেশন অফিসার, এস। সিনিয়র। এতক্ষণ ধরে কি আমি এগুলো অযথা করছি? আচ্ছা আচ্ছা, না ভালো করে দিতে লিখে দিতে। এই সিনিয়র মানে কি? বাংলা লেখে এস সিনিয়র, তারপর কি এডুকেশন অবস্থা খারাপ ভাই। না না, অবস্থা খারাপ না, বুঝার ভুল।
আমি এবার সমন্বয় সবাই ইনশাল্লাহ এটা প্রস্তাব দিব। অলরেডি আমি এতদিন ধরে যা বুঝলাম, শিক্ষা অফিসার, শিক্ষা সেবিকা, শিক্ষা সুপারভাইজার সবারই 1 বছর 2 বছর পরে অবশ্যই পরীক্ষা হবে। এই পরীক্ষা দিয়ে হয় প্রয়োজনে মানোন্নয়ন অথবা অবনতি অথবা চাকরি ছেড়ে দেওয়া। শিক্ষা অফিসারদেরও দরকার আছে, শিক্ষা সুপারভাইজারদেরও দরকার আছে, শিক্ষা সেবিকাদেরও দরকার আছে, সিনিয়রদেরও দরকার আছে। কারণ এটা যদি পড়াশোনা না করে একবার চাকরি হয়ে গেছে মনে করে আসার মতো 28 বছর ধরে আছে, এই লাল ঠেলা ওদেরকে দিয়ে না হয় হবে ঋণ দান আমদান হ্যানদান আরেকজন হেল্প করতে পারে। যে একটা সেবিকা আমার লড়বড়ে হলে আমার পুরো কেন্দ্রের সব শিক্ষার্থীরা ভুল শিখবে, দোষ দেবে শিক্ষা কর্মসূচি, তাই না? অতএব আমাদের বিদেশের মতো বিদেশে কাজ হয় কোনো শিক্ষককে পার্মানেন্ট নিয়োগ দেয় না। বাংলাদেশের অবস্থা তো খারাপ, 5-4টে কোনোবার একবার টিচার হয়ে যেতে পারলে ওকে আর ছাড়া সরানোর নিয়োগ নেই। বাংলাদেশে আমাদের অন্তত আশাতে এটা চালু হোক, 2 বছর 1 বছর পর একটা মানোন্নয়ন পরীক্ষা হবে বা 6 মাস পরে পরীক্ষা হবে। পরীক্ষাতে যদি দেখা যায় পাচ্ছে থাকবে, আর যদি দেখা যায় বিলো 30-30-এর নিচে বাদ, 50-এর নিচে হলে প্রশিক্ষণ দিয়ে চালানো যাবে, 80-এর উপরে হলে ভালো টিকবে, কিন্তু 30-এর নিচে হলে শিক্ষা সেবিকা হোক, অফিসার হোক, যাই হোক বাদ। এই প্রস্তাবটা আমি দেবেন মনে করেন যে স্যার ঠিক আছে স্যার, এটা থাকলে একটা প্রতিযোগিতা থাকবে। ভালো না? গুড, বুঝেছেন? একাডেমিক কাজ কি কি? শিক্ষণ 1 নাম্বার। ভাই দেখেন এগুলো ধরবেন। টিচিং লার্নিং, হ্যাঁ লার্নিং শুনে লিখে ফেলতে হবে। আচ্ছা, শিক্ষণের মধ্যে কি কি আছে? আমার যে পড়াগুলো আছে সেই পড়াগুলো পড়ানো অনেক পদ্ধতিতে পড়ানো যায়, যেগুলো হয়তো আমরা একটু দেখবো। আর কি কি আছে টিচিং একাডেমিক কাজের মধ্যে? আরেকটা হচ্ছে শ্রেণী নিয়ন্ত্রণ, হ্যাঁ এগুলো একাডেমিক কাজ। আর প্রশাসনিক কাজ, এই প্রশাসনিক কাজের অন্যতম হচ্ছে নিয়োগ নবায়ন, ছুটি। আপনাদের সুপারভাইজারদের এই কাজ একাডেমিক প্রশাসনিক 2 ধরনের কাজই দেখতে হয়। হ্যাঁ, শিক্ষা সেবিকার একাডেমিক কাজ ঠিকঠাক আছে কিনা, আর আপনাদের এর সাথে প্রশাসনিক কাজ হচ্ছে নিয়োগ নবায়ন, ছুটি, প্লাস সেবিকাদের প্রশাসনিক একাডেমিক সবগুলো কাজ দেখা, প্লাস এই যে সুপারভাইজারদের মালামাল ক্রয় করা দায়িত্ব না, কিন্তু মালামাল বিষয়টা খোঁজ খবর রাখা। শোনেন, সব কিছু লিখতে পারেন, হ্যাঁ সব কিছু লিখতে পারেন, আর আপনাদের অংশটুকু জরুরি। আর সুপারভাইজারদের অংশটুকু জরুরি না, তবে লিখতে পারেন, না লিখে সমস্যা নেই, কিন্তু আপনাদের অংশটুকু জরুরি। হ্যাঁ, এগুলো একটু ধারণা নেন, মনে থাকবে, কারণ শুধু শুনে মনে থাকে। বুঝেছেন আপা? এটা ইএন হবে। রুকসানা খাতুন আপা আছেন? কোনটা রুকসানা খাতুন? এই যে কোনটা? গুড, আপনি তো একবার দাঁড়ায়। পলি খাতুনকে? গুড, বসেন। বুঝতে পারছেন তো আপা? আচ্ছা, তাহলে মালামাল ব্যাপারটা, হ্যাঁ সাইনবোর্ড ঠিক আছে কিনা, ব্ল্যাকবোর্ড ঠিক আছে কিনা, চট ঠিক আছে কিনা, স্ট্যান্ড ঠিক আছে কিনা, চার্টগুলো ঠিক আছে কিনা, ক্যালেন্ডার পেয়েছে কিনা, এগুলো দেখবেন। হ্যাঁ, এই একাডেমিক বা প্রশাসনিক। তাহলে প্রশাসনিক এই কাজগুলো সুপারভিশন বা তদারকি করার জন্য সরাসরি আছে আপনাদের সুপারভাইজার, ES এডুকেশন সুপারভাইজার, তার উপরে আছে BM ব্রাঞ্চ ম্যানেজার। মনে রাখবেন, BRANCH ব্রাঞ্চ, MANAGER ম্যানেজার, এর আগে লিখছি। ব্রাঞ্চ ম্যানেজারের উপরে আছে RM, কি আছে? RM রিজিওনাল ম্যানেজার। আর রিজিওনাল ম্যানেজার বানানটা আমি উপরে লিখে দিচ্ছি, এটা মনে রাখবেন। RM রিজিওনাল ম্যানেজার। হ্যাঁ, এই যে প্রশিক্ষণের দিন যে স্যার আসছে, ম্যানেজার উপরে আছে লেখা। হ্যাঁ, রিজিওনাল ম্যানেজার, বুঝতে পেরেছেন? আপনাদের রিজিওনাল ম্যানেজার, আপনাদের BM ম্যানেজারের ব্রাঞ্চ ম্যানেজারের নাম হচ্ছে দুলাল আলী নাকি দুলাল হোসেন? মোহাম্মদ দুলাল হোসেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে দুলাল উদ্দিন। আর RM এর নাম কি? আবুল বাসার। জি। আচ্ছা, কিভাবে কি কিসের জন্য দরকার? আপনাদের যে নিয়োগের আবেদন করেন, সেই আবেদনটা, তারপরে সার্টিফিকেট, এগুলো সিল সাপোর্ট দিয়ে রাখবে ম্যানেজার।
দিয়ে রেখে সুপারিশ করবে যে ওনাকে বা সুপারিশ বা নির্বাচন করবে, করার পরে আরএম ভাই রিজিওনাল ম্যানেজার আবুল বাশার উনি এসে আপনাদের নিয়োগপত্রে স্বাক্ষরকারী হয়, আর আমি শিক্ষা অফিসার এসে চেক করি আসলে করেছে কিনা ঠিকঠাক। ঠিক আছে? আপনাদের ছুটি ম্যানেজারের কাছ থেকে নেবেন সুপারভাইজারের মাধ্যমে, কিন্তু চূড়ান্ত অনুমোদন বা অনুমোদনকারী হচ্ছে আরএম, অনুমোদন না যাচাইকারী মাধ্যমে। জি আচ্ছা। আর আপনাদের ক্ষেত্রে ম্যানেজারের উপরে আরএম, আরএমের উপরে ডিএম, আপনারা ডিএম পর্যন্ত যাবেন, ওনাদের কিন্তু ডিএম এর পর্যন্ত কোনো কাজ নেই। প্রশাসনিকভাবে ডিএম স্যার ওনাদেরকে সরাসরি তদারক করবেই না কখনো। কে করবে? আরএম ভাই করবে। আর আপনাকে সরাসরি ডিএম স্যার তদারক করবে, কারণ আপনি ডিএম স্যারের স্বাক্ষরে আপনি আশা করবেন। অতএব আপনার নিয়োগপত্রে কার স্বাক্ষর থাকবে? ডিএম স্যারের। সুপারিশ করবে আমি শিক্ষা অফিসার, আরএম সুপারিশ করতে হবে। নিয়োগ নবায়নপত্র সুপারিশ করা লাগবে আমার, ম্যানেজার করতে পারে, তবে না করলে হবে। আরএম আর আমার করতে হবে নবায়নপত্র সুপারিশ, এর ভিত্তিতে ডিএম স্যার নবায়নপত্রে স্বাক্ষর করবে। নিয়োগপত্রেও আবেদন সবাই কিন্তু আসাতে সব কিছু প্রশাসনিকভাবে বেশ স্বচ্ছ। এর জন্য কাগজপত্রের দিক থেকে আসা একদম কন্ট্যাক্ট, মানে খুবই ক্লিয়ার। আপনি নিয়োগ পাচ্ছেন, নিয়োগ পাওয়ার জন্য আপনাকে একটা সিভি দিতে হয়, নির্দিষ্ট আবেদনপত্রতে সংযুক্ত হিসাবে ছবি, জন্ম সনদ অথবা নাগরিকত্ব সনদ এবং এসএসসি এইচএসসি অথবা শুধু এসএসসি সার্টিফিকেট দিতে হয়। সবাই দিয়েছেন? ফটোকপি দিয়েছেন? যারা দেননি তাদের কিন্তু চেক করতে আছে, সমস্যা আছে। গেল এরপরে 1 বছরের চুক্তিতে নিয়োগ, 1 বছর পরে ওনাদের আবার জামানত লাগে, জামানতের রসিদ দিয়ে দেয়, ওনাদের কর্মী তথ্য ফর্ম পূরণ করতে হয়, কর্মী তথ্য বই দেয়, সব কিছু করতে হয়। ছুটি নেওয়ার জন্য আলাদা ফর্মেটে স্বাক্ষর নিয়ে করতে হয়। এটা অবশ্য ভালো লেগেছে আমার, ছুটির আবেদনপত্র না দিলেও হয়, খালি স্বাক্ষর করে নিয়ে নিলে হয়। এই জিনিসটা অন্যান্য অনেক জায়গার থেকে ভালো। আমাদের আবেদন দিচ্ছে, মানে আপনি ছুটি নিতে হলে আবেদন দিতে হয়, কোনো জায়গায় আবেদন ছাড়া স্বাক্ষর দিতে হয়। আমাদের কোথাও লাগে না, আমরা জাস্ট কর্মী তথ্য বইটা আগায় দেয়, সব কিছু পূরণ করে ওখানে লিখে দেয় বিষয় সাধারণ, খাস করে স্বাক্ষর দিয়ে দেয়। গোটা বাংলাদেশের তাই, রেলজন অফিসারদের তাই, সুপারভাইজারদের তাই। আপনি ম্যানেজারকে বলবেন আপনি আরএমকে আবেদন দেন নাকি, ডাইরেক্ট বলবেন স্যার আপনি আমাকে আমার তো একটু ইচ্ছা যদি বলছেন স্যার ছুটি নেবো বলে আবেদন দেন। আচ্ছা, এটা ওনার সেফটির জন্য রাখেন হয়তো, কিন্তু ওই কর্মী তথ্য বইয়ে ডাইরেক্ট দিয়ে দেওয়া যায়, এটা কোনো সমস্যা। আবেদন তো স্যারের কাছে রাখে না, আমার কাছে রাখি, ভালো, চাইলে রাখি। ভালো, এটা ভালো, খারাপ না, এটা ভালো কাজটা। আপনাদের সব কিছুতে ম্যানেজারের মাধ্যমে আরএমের কাছে যায়, নিয়োগ নবায়ন নিয়োগ এবং সব কিছুতে আবেদন দিতে হয় আপনাদের নিয়োগ এবং নিয়োগ নবায়ন ক্ষেত্রে। ছুটির ক্ষেত্রটা হয়তো কিছু ক্ষেত্রে ছাড়, কিন্তু অবশ্যই নিয়োগের জন্য আবেদন দিতে হবে, নিয়োগ নবায়নের জন্য একটা আবেদন দিতে হবে। আবেদনপত্রের খসড়া ফর্মে ওনাদেরকে দেওয়া আছে, অফিসিয়াল না, এগুলো আমাদেরই বানানো, কারণ আবেদনপত্র নিজে লিখতে হয়। ঠিক আছে, গেল। বাইর করতে পেরেছেন সেবিকার ইংরেজি কি? ইএন স্যার, জি, ইএন কয় দেখে এনক্লোজার অ্যাপয়েন্টমেন্ট, এই লেখাটা পুরোটা পড়েন তো, এই জায়গাতে ধরে এই যে দাম দাগের সঙ্গে আরেকটু দাগের সঙ্গে আরেকটু আগে দাগের সঙ্গে কি সেবিকার ইংরেজি কি? মেন্টরস। কি ঠিক আছে? এই সেবিকা কিন্তু নার্স সেবিকা না, এই সেবিকা হচ্ছে অন টাইপ অফ পর্যবেক্ষক টাইপ। আমরা এখন শিক্ষক এই কথাটা থেকে সরে আসছি, কারণ আমরা সরাসরি শিক্ষা দান করি না, আমরা এখন শিক্ষা সহায়ক, মানে শিখতে সহযোগিতা করি, এই ধরনের কথাগুলো বেশি ব্যবহার হচ্ছে। তো আমরা বলছি আপনাদেরকে শিক্ষা সেবিকা, যার ইংরেজি বলছি মেন্টর। একজন হলে মেন্টর আর বহুত এর জন্য মেন্টরস। ঠিক আছে? এখানে কি শিক্ষা সেবিকারই মিনিং আসছে, হচ্ছে মেন্টর, সেবিকা শুধু নয়, এডুকেশন মেন্টরস। সেবিকার শুধু মেন্টর, হ্যাঁ, শিক্ষা সেবিকা দিলে এডুকেশন মেন্টর। বুঝতে পারলেন? আমার সুপারভাইজার, উচ্চারণ ঠিক আছে? সুপারভাইজার না কি হবে? স্যার বাংলাতে তো তাই সুপারভাইজার, না, আমি তো সুপারভাইজার বললাম। রাজশাহী ভাষা দিচ্ছেন স্যার। আচ্ছা, তাহলে প্রশাসনিক ব্যাপারটা বুঝেছেন? এগুলো কিন্তু ওনারা দেখবে, তদারক করবে, ঘাটতে হলে সমস্যা। ছুটিগুলো ঠিকঠাক নিতে হবে। ধরেন কোনো কারণে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন, আপনার জন্য আরেকজনকে রেখে দিতে হবে, অথবা আপনি যদি ছেড়ে দিতে চান দিতে পারেন। নিয়োগের অব্যাহতিপত্র, রিজাইন লেটার, অব্যাহতিপত্র দিয়ে ছেড়ে দিতে হবে, মানে আমি পদত্যাগ করতে চাই। ঠিক আছে? আবার আপনাদের করোনার সময় বাদ দেওয়া হয়েছিল, একটা অব্যাহতিপত্র দেওয়া হয়েছিল, দেখেছেন? আপনাদের নিয়োগপত্র দেয়, কেউ কি বাড়িতে রেখেছেন? আশা ছাড়া অন্যান্য এনজিও দেয় না, এগুলো
এগুলো আপনাদের অফিসে রাখা হয়, কিন্তু আপনারা চাইলে মূল কপিটা নিয়ে ফটোকপি কই আমাদের নিয়োগপত্র কই? আচ্ছা ওটা আমাদের কাছে রাখা। অফিসে আছে। ও, হ্যাঁ, এটা আমার সবাই কি করে সবাইকে মূল নিয়োগপত্রটা দিয়ে দেয়, ফটোকপিটা অফিসে রাখেন, ফটোকপিতে স্বাক্ষর নিয়ে নিয়েছে, মূল নিয়োগপত্র পেয়ে স্বাক্ষর করলাম এটা লিখে দিয়েছে, তাতে সবার স্বাক্ষর নিয়ে নিয়েছে। তার মানে আপনাদের আশাতে সকল কিছু, এই যে আপনাদের সিভিতে লেখেন এর অভিজ্ঞতা আছে, অমুক প্রতিষ্ঠানে এত বছর কাজ করেছে, অমুক জায়গায় এত বছর কাজ করেছে, প্রমাণ প্রমাণ কি? আসলে তো আমরা 16 বছর স্যার। কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে? একটা না 16 বছর। যাই করেন, যেমন আপনি যে বিয়ে করেন কাবিন নামা আছে তো, ঢাকাতে তো হোটেলে থাকেননি, আমার মামা আর মামি গেছে, এখন তারা তো মনে করেন বয়স কম ছিল এরকমভাবে কাবিন টাবিন মানুষ সেভাবে, তখন তো আর কি মামির একটু বয়স কম ছিল। এখন বলছে এখন কী করা যায়, ওটা তো নাই, আসলে নিয়ে যায়নি, হোটেলে তো থাকতে দেবে না, তখন বলছে যে আমরা ডাক্তার ভিজিট করাতে আসছি, ডাক্তারের এখানে ইয়ে আছে আপনার ওই প্রেসক্রিপশন আছে যেখানে মিস্টার মিসেস লেখা আছে, হাজব্যান্ডের লেখা আছে, তো আচ্ছা ওটাই দেন, এটা একটা প্রমাণ, এনআইডি দেওয়া হলো, তারপর ওটা দেন, যাতে সমস্যা না হয়, বুঝেছেন? প্রমাণ থাকা লাগে, তো লিখিত প্রমাণে আশা বিশ্বাসী আমরা যতই পড়াই, লিখিত প্রমাণ হিসাবে হাজিরা খাতা, লিখিত প্রমাণ মাসিক রিপোর্ট একটু পরেই আসছে, এগুলো যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু ধরা খেয়ে দেবো। আমাদের প্রশাসনিক কাজ হচ্ছে এই কাগজ কলম প্লিজ ঠিক রাখতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছেন? আপনি অনেক ভালো পড়ান, হ্যাঁ আপনি অনেক ভালো পড়ান, কিন্তু কাগজ কলমে ঠিক নাই। আমার সুপারভাইজার খুব ভালো, খুব প্রশংসা, যে দেখছি যে পুরো 1 মাসের কার্য বিবরণী রেজিস্টার খাতায় লেখা নেই, মেজাজটা কেমন? অথচ একদিন না লেখা থাকলে আমি ধরি, এরকম আছে স্যার? আমি তো পাইছি, যে একদম লাল কালিতে লিখে দিয়ে আসছি, কঠোরভাবে জানানো হলো, পরবর্তী মোবাইলে সরাসরি দণ্ডের আওতায় নিয়ে আসা হলো। প্রথমেই লাস্ট হয়নি, খুব দ্রুত শুনে আছে। আমাকে আমি আসার কথা শুনে রাতে 1টা পর্যন্ত কাজ করে রেডি রাখে, তার থেকে 1 মাস 15 দিন আগে জানাই না সঞ্জীবনী প্রশিক্ষণ দিব, গিয়ে দেখি অবস্থা, আমার খুব খারাপ লেগেছে। অথচ তার সম্পর্কে অনেকেরই সুধারণ, আমারও একটা সুধারণ আছে। ওই দিনের পরে একটু ছটকা খেয়েছি, ধাক্কা খেয়েছি, মানুষটা না, যাই হোক ঠিক করে ফেলেছে অলরেডি। তাহলে আমরা বোঝা গেল প্রশাসনিক ব্যাপারে নিয়োগপত্র, নবায়নপত্র সব কিছু ঠিকঠাক রাখবো। এর ভেতরে আরও কিছু বিষয় লেখেন, সঠিক সময়ে শুরু করা, সঠিক সময়ে শেষ করা। 2 ঘন্টা পড়াতে হয় না? হ্যাঁ, সঠিক সময় শুরু ও শেষ নিয়মের করা। মধ্যে যাচ্ছে নিয়ম। জি, এগুলো দেখতে হবে, এগুলো যে একাডেমিক প্রশাসনিক কাজের অন্যতম, এগুলো আপনি দেখবেন, বুঝছেন? ওই যে খাতায় লেখার বিষয় পান না, তার মধ্যে এটা একটা লিখুন, সঠিক সময় শুরু, সঠিক সময় শেষ। তারপরে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ লিখেছে তো না সবাই? শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণে যেখানে লেখাইছে, আচ্ছা শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণের অন্যতম ইউ আকৃতিতে বসেছে কিনা, স্যান্ডেল বা জুতাগুলো সুসজ্জিত আছে কিনা, শ্রেণীভিত্তিকভাবে বসানো হয়েছে কিনা লেখেন। জুতাগুলো অত বেশি জরুরি না, তবে সুন্দরভাবে রাখলে গন্ডগোল হয় না। একটু পরে শুনছি, নোটগুলো নিয়ে রাখেন। স্যান্ডেল, তারপর কি বললেন? বললাম শ্রেণীভিত্তিকভাবে বসানো হচ্ছে কিনা। ডানে শিশু বামে 1 পেছনে 2, ডানে শিশু বামে 1 পেছনে 2, সেবিকার ডানে শিশু বামে 1 পেছনে 2, ডানে শিশু বামে 1 পেছনে 2, শ্রেণীভিত্তিকভাবে বসানো হচ্ছে কিনা। বামে 1 পেছনে 2, এটা হচ্ছে শ্রেণীভিত্তিকভাবে বসানো হচ্ছে কিনা। হ্যাঁ, ডানে শিশু, আমি ওয়ান পেছনে শিশু। পেছনে 2 হইল। শুনে আচ্ছা, শিক্ষার্থীদের পাঠ্য বই, পাঠ্যপুস্তক আছে কিনা, খাতা কলম পাঠ্যপুস্তক আর কি উপকরণ, এগুলোকে বলে শিক্ষা উপকরণ, টিএ, টিচিং এইড, শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ আছে কিনা সংক্ষেপে লেখেন যাতে আপনারা বুঝতে পারেন। হইল। আচ্ছা, চার্ট ব্যবহার করা হয় কিনা, হোয়াইট চার্ট ও বোর্ড ব্যবহার করা হয় কিনা, চার্ট ও বোর্ড ব্যবহার করা হয় কিনা। কেন্দ্রের পরিবেশ অর্থাৎ চিল্লা চিল্লি, ঠান্ডা ইত্যাদি, কেন্দ্রের পরিবেশ শিক্ষার অনুকূল কিনা, কেন্দ্রের পরিবেশ শিক্ষার অনুকূল কিনা, কেন্দ্রের পরিবেশ শিক্ষার অনুকূল কিনা লিখছেন তো?
এই বিষয়গুলো সাধারণত অবকাঠামোগত, হ্যাঁ, অবকাঠামোগত ব্যাপার। অনেক ক্ষেত্রেই আপনার কারিগরি দেখানোর তেমন কিছু নাই। এগুলো একটা বোবাকালা মানুষকেও নিয়ে এসে দিলে করাইতে পারবে, মানে এরকম মানুষদের। কিন্তু এইবার আসি আপনার যেই জায়গায় কারিগরি করা, সেটা হচ্ছে আপনার কথা, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা। দেখেন, সেবিকার কথা শিক্ষার্থীরা বুঝছে কিনা, সেবিকার কথা শিক্ষার্থীরা বুঝছে কিনা। যেমন আমার কথা আপা হয়তো বুঝতে পারছেন না। সেবিকার কথা শিক্ষার্থীরা বুঝছে কিনা গেল। লেখা দেখতে পায় কিনা, পড়তে পারে কিনা, কথা বুঝছে কিনা এটা লিখলেন। তারপরে লেখা, মানে সেবিকার লেখা, সেটা বোর্ডের হোক আর খাতাতেরই হোক, সেবিকার লেখা শিক্ষার্থীরা পড়তে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। আপা বুঝতে পেরেছেন? লেখা, সেবিকার লেখা শিক্ষার্থীরা পড়তে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। হ্যালো, আচ্ছা, গণিতের মৌলিক বিষয়, গণিতের মৌলিক বিষয় পারে কিনা। হ্যাঁ। ইংরেজির অক্ষর জ্ঞান পারে কিনা। ইংরেজির অক্ষর জ্ঞান আছে কিনা। ইংরেজির অক্ষর জ্ঞান আছে কিনা। এই কয়েকটা বিষয় খুব ভালো করে প্রত্যেকদিন খেয়াল করে ধরবেন, একটা না একটা সমস্যা পাবেন। আঞ্চলিক ভাষার ব্যবহার খুব বেশি কিনা। আঞ্চলিক ভাষায় কথা বলতেই পারেন, কিন্তু বইয়ে লেখা আছে যে হাঁটতে হাঁটতে সে ওখানে গেল। আপনি বই দেখে দেখে পড়ছেন, পড়তে গিয়ে আপনি বলছেন হাঁটতে হাঁটতে ওখানে গেল। আঞ্চলিক ভাষায় এটা কিন্তু আমরা বুঝতেই পারি। আমরা হয়তো আমাদের আঞ্চলিক ভাষাতে যখন কথা বলবো, এখন যেভাবে বলছি, তখন সেভাবে বুঝতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা পড়বো, তখন আমাদেরকে বলতে হবে উনি হাঁটতে হাঁটতে ওখানে গেলেন। তখন আর ভুলবো না বলে বলবো বলতে হবে। বুঝেছেন? এই যে আপারা দেখেন তো, ওই জায়গায় কি লেখা আছে, সাদা একটা ব্যানার, ছোট্ট ব্যানারে কি লেখা আছে বলেন তো। প্রথম থেকে ওই যে পড়েন, দাঁড়ায় পড়েন, একবারে প্রথম থেকে পড়েন। দাঁড়ান 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 দাঁড়ান, প্রথম থেকে পড়েন, একদম শুরু থেকে। ওই যে জি 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 একজনই পড়ুক। হ্যালো, সবাই শোনেন, ঠিক করছে কিনা দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অনুবিভাগ ট্যাক্স কার্ড সম্মাননাপত্র জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা 2010 সংশোধিত অনুযায়ী 2020 থেকে 21 বছরে আশা টিআইএন, এটা বলতে হবে, 1 2 2 1225377911127 ট্যাক্সটি সংগ্রহ খাতে প্রথম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন। গুড। সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড 09 অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ 24 নভেম্বর 2021 সালে। আবার সুন্দর পড়েছে, গুড। এটাকে বলে পড়া, এবং পড়াটা আসলে শুদ্ধভাবে পড়েছেন, খুব ভালো লেগেছে। মানুষের তো সবসময় 100% হয় না, আমার তো 100% হবে না, এটা স্বাভাবিক। তো তারপরে আপনাদের উন্নয়নের চেষ্টাটা থাকতে হবে। তার মানে বোঝা গেল আঞ্চলিকতা থাকাটা যায়, কিন্তু পড়ার সময় আঞ্চলিকতা থাকা যাবে না। আপনি এবার মনে হয় কিছু টাকাইতে পারেন, মানে ইয়ে কেনার জন্য। 11টা বেজে গেছে। আমার এই বিষয়গুলো একটু জানানোর দরকার ছিল, এই মৌলিক বিষয়গুলো হয়তো আপনার রাতে হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন তো না? সাধারণত এগুলো ধরবে বা আমরাও গিয়ে, আমি সাধারণত এগুলো গিয়ে দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই ভিত্তিতে আপনাদেরকে 3টা গ্রেডে গ্রেড করা হয়। খুব ভালো ভালো মোটামুটি আপনাদের সেবিকাদেরকে। স্যার আমি কি একটু জিজ্ঞাসা করতে পারি কি খাবে?
আপনি যেভাবে করেন এটাতে পরিপূর্ণ নিয়ন্ত্রণ আপনার যেভাবে করেন বাজেট শেষ করবেন তো হ্যাঁ ভালো করে খাওয়াবো। আচ্ছা অবশ্যই স্যার। আর আউট বিল আউট কি স্যার শুধু সেবিকাদের করবো না আর কারো করবো স্যার? এর আগে করিনি কখনো অন্য কারো। করবেন, আপনার করবেন, আমার করবেন, সুপার তারপর ম্যানেজারের করবেন, ম্যানেজার স্যার পিওনেরও করা যাবে। সার্কুলার তো দিয়েছি গ্রুপে, দেখেননি? দিয়েছি, সেকেন্ড স্যারে বলেওছি আমি, বলছে যে ও করার দরকার নেই, শুধু সেবিকা রেখে করে। আমি বলছি করা যাবে আমারটা স্যার। আজকে 100% করবেন, 40 টাকা আমাকে খাওয়াবেন আপনি, অবশ্যই। আমি, ম্যানেজার স্যার এবং পিয়ন। আচ্ছা যদি না খাওয়ান আমি কিন্তু ধরবো। আমাদেরকে মিষ্টি খাওয়াবে। আচ্ছা কী খাবেন? জিলাপি দেবো না না, না, জিলাপি জানি না, বিভিন্ন মিষ্টি জিনিস আমরা থাকতে নেবো, হবে। মিষ্টি থাকতে হবে। নিয়েছি সিঙ্গারা কিন্তু ছোটো ছোটো ভাই। কলা এনেন না। কলা মাত্র। এই কলাই তো বেশি 1000 পাই। বিস্কিটের প্যাকেটটা নিবো। এই ব্যাপারগুলো বুঝেছেন আপনারা? আচ্ছা, যদি বুঝে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরের ধাপে চলে যাব। এরপরের ধাপে যাইতে হলে আমরা একাডেমিক প্রশাসনিক কাজগুলো বুঝেছি তো না? হ্যাঁ, এরপরের ধাপে যাইতে হলে আমাদের হাজিরা খাতা এবং মাসিক রিপোর্টটা চেক করা দরকার ছিল। আমি বলতেও যদি ভুলে যাই দয়া করে একটু মনে করাই দিন হাজিরা খাতা এবং মাসিক রিপোর্টের ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার একটু 2016 সালে একটা শিক্ষা সেবিকা নির্দেশিকা ছিল, বইয়ের মতো পুস্তিকার মতো, সেই জায়গা থেকে শিশুদের শিখন কিভাবে হয়, মানে ক্লাসে শিক্ষার্থীরা সাধারণত কীভাবে শেখে। শিখন মানে নিজেরা শেখে, আর শিক্ষণ মানে শেখানো, তাই না? বললাম একটু আগে, টিচিং। তো এটা কীভাবে শেখে তার সম্পর্কে একটু লেখা আছে, আপনারা একটু হালকা পড়েন। হালকা একটু আগেও আসতে পারেন এটা দেখার জন্য। সবাই একটু দেখার চেষ্টা করেন প্লিজ। আসেন সামনে এসে দেখেন, চেয়ারে বসে থাকতে হবে না। সবাই একটু দেখার চেষ্টা করেন। একজন না হয় পড়েন, সবাই একটু জোরে জোরে। যা এটা পুরো ফাইলটা আপনি নিয়ে নিন, এভাবে না তুলে আমি সফট ফাইলটা আপনি নিয়ে নিন। এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক দিলেই আমি এটা জাস্ট দিয়ে দিতে পারবো। 5 MB মনে হয় জিপি নাম্বারটা আমার, এই কার্ড থেকে ওনার নাম্বারটা দিয়ে দিন তো প্লিজ। কারো অল্প তো, সবাইকে দিতে গেলে ধরা খেয়ে যাবে। ছবি তুলে ওনাকে দিতে পারবেন না। জিপি নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ওটাতে নক দিলে আমি আপনাকে পুরো ফাইলটা দিয়ে দেবো। শিশুরা দেখে শিখে, হুম, বন্ধ নিয়ে, কল্পনা করে, তুলনা করে, অংশগ্রহণ করে, দলে কাজ করে। এবার গল্পের মাধ্যমে শিখে, গল্প পড়ে, পর্যবেক্ষণ করে, বই পড়ে, পর্যবেক্ষণ করে, শুনে, অনুভব করে, চিন্তা করে, নির্দেশনা থেকে গান করে, অনুসন্ধান করে, নাচের মাধ্যমে অনুকরণ করে, স্বাদ নিয়ে, উপলব্ধি করে, প্রশ্ন করে, নড়াচড়া করে, ছড়ার মাধ্যমে, বারবার চেষ্টা করে, অভিনয়ের মাধ্যমে। ঠিক আছে। প্রতিবন্ধকতা ও বাধা সমূহ এটা পড়ে যান। এই যে ছকে যেগুলো ছিল, মানে এর শিক্ষার্থীরা এভাবে শেখে। সব আপা আকাশ থেকে পড়েন না প্লিজ, বসে যান আমার জায়গা মতো। আমি একবার মানে আপা যেটা বললো, সাধারণত আমরা এইভাবে শিখি। আমাদের মাথায় অনেক চাপ, পরিবার সামলাতে হচ্ছে, অভিভাবক সামলাতে হচ্ছে, বাচ্চা কাচ্চা সামলাতে হচ্ছে, একটু কঠিন আসলে। কিন্তু এটা এই সময় যদি পরীক্ষা থাকতো তাহলে ঠিকই স্বামীকে নিয়ে, বাচ্চাটা স্বামীকে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে দিতেন। অবশ্য আমি এখনও খুব ভালো ট্রেনার না। শুধু সেটাই না, আমাদের বেতনটা যদি 10,000 হতো তাহলে সবাই সাথে চলে আসতো বাচ্চা সামলানোর জন্য। এখানে বসে থেকেও হয়। 10,000 টাকা হলে আপনাদের কাজ